শুভ নমস্কার, শুভ সকাল, সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসে কিন্তু একটু নতুন বা ব্যতিক্রম কিছু নিয়ে আমরা উপস্থিত হয়েছি। যদিও হস্তরেখার ক্লাস আগে ইতিপূর্বে আমরা আয়ুরেখা নিয়ে আলোচনা করেছিলাম, শিরোরেখা নিয়ে আলোচনা করেছি, হৃদয় রেখা নিয়ে আলোচনা করেছি, ভাগ্যরেখা নিয়ে আলোচনা করেছি। তো আজকে একটু ভিন্ন দিকে আমরা যাব, সেটি হচ্ছে বিবাহ রেখা বিচার করব এবং মাঙ্গলিক দোষের কুফলটা কি। এটা যদিও মাঙ্গলিক দোষের জ্যোতিষিক ক্লাস আপনারা পাবেন, তবু বিবাহ রেখার সঙ্গে মাঙ্গলিক দোষের কুফলটা আপনাদেরকে একটু জানতে হবে। কেন জানতে হবে? আপনাদের ভিতর অনেকেই আছেন এখন শিক্ষা গ্রহণ করছেন, কিন্তু পেশাদার জ্যোতিষ হিসাবে আছেন। তো এই পেশাদার হিসাবে আপনারা কম বেশি ধরুন প্র্যাকটিস করছেন। এই প্র্যাকটিস মুহূর্তে, হ্যাঁ নমস্কার স্যার, তো প্র্যাকটিস মুহূর্তে আপনারা যেন কোনো রকমের ভুল না করেন। ইতিমধ্যে কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় আমি কোনো বই পুস্তকে পাইনি, সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে যেভাবে পারে যেন বলেই যাচ্ছে। এমনও কথা বলছেন যে মাঙ্গলিক দোষ বলে কোনো মাঙ্গলিক দোষ দুনিয়ায় নেই। তো দুনিয়াতে যদি মাঙ্গলিক দোষ নাই থাকবে, তাহলে যেমন জ্যোতিষশাস্ত্র ভুয়া, জ্যোতিষশাস্ত্র বুজরুকি, জ্যোতিষশাস্ত্র মিথ্যা। এই জ্যোতিষশাস্ত্র মিথ্যা যদি হয়, ভুয়া যদি হয়, বুজরুকি হয়, তাহলে তো তোমাকে সেই বুজরুকি বা ভুয়া মিথ্যা জানতে হবে, জেনে তবেই না তো বলতে হবে যে ভুয়া কোন জায়গায়। তো মাঙ্গলিক দোষ যে নেই বা মাঙ্গলিক দোষের কোনো কুপ্রভাব নেই, এটা জানতে গেলে তো মাঙ্গলিক দোষ কি এটা আপনাদেরকে জানতে হবে। শুধু বললে তো আর হবে না যে এক লোক যেমন গল্প দিল, আমি সুন্দরবনে গেছিলাম, 25 হাত লম্বা একটা বাঘ দেখেছি। তো বাঘ কি কখনো 25 হাত লম্বা হয়? হয় না। তো তখন বলছে, এই তুই কি 25 হাত লম্বা বাঘ দেখেছিস? বাঘ কখনো 25 হাত লম্বা হয় নাকি? তো 25 হাত যদি নাও হয়, তাহলে অন্তত 22 হাতের আর কম হবে না। তো তাহলে তুই বাঘ সম্পর্কে তো ধারণাই নেই, 22 হাতও লম্বা হবে না। স্যার 22 হাত যদি না হয় তো 20 হাতের কম তো আর হবেই না, আমি দেখেছি স্বচক্ষে। ধস ফাজিল, তুই জঙ্গলেই যাসনি, তুই বাঘই দেখিসনি, তুই জঙ্গলেই যাসনি, তুই এটা গল্প বলতেছিস। স্যার যদি তাই না হবে, বাঘ যদি না দেখবো, তো বাঘ দৌড়ে যাওয়ার কারণে গোল পাতা নড়েছে কেন? গোল পাতা নড়েছে তা তো দেখেছি, বুঝতে পেরেছেন? তো গোল পাতা নাড়া দেখে, মানে ঝড়ের বাতাসে গোল পাতা নড়েছে, তার মানে ও মনে করেছে বাঘ দৌড়ে গেছে। তো মাঙ্গলিক দোষ আছে কি নেই না জেনেই যদি বলা হয় মাঙ্গলিক দোষ নেই, মাঙ্গলিক দোষ বলে কিছু নেই, তো মাঙ্গলিক দোষ আছে কি নেই তার জন্য কিন্তু জ্যোতিষশাস্ত্র জানতে হবে, মাঙ্গলিক দোষ কাকে বলে সেটি জানতে হবে। আর এটা বিবাহ রেখার সাথে রিলেটেড। যদিও আমরা ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে আমরা এখনো পর্যন্ত মাঙ্গলিক দোষের ক্লাসে এখনো যেতে পারিনি। তো আপনারা একটি নোট নিন যে লগ্নে চতুর্থ, সপ্তম, অষ্টম, নবম এবং দ্বাদশে মঙ্গল থাকলে মাঙ্গলিক দোষ হয়। লগ্ন থেকে লগ্নে 4 নাম্বার ঘরে, সপ্তম ঘরে, অষ্টম ঘরে, নবম ঘরে এবং দ্বাদশ ঘরে, এই কয়টি ঘরে যদি মঙ্গল থাকে তাহলে মাঙ্গলিক দোষ হয়। আবার অনেককে বলতে শোনা যায় যে রাশির ও যদি একই কথা আপনারা লিখেছেন আগে, যে লগ্ন চতুর্থ, সপ্তম, অষ্টম, নবম এবং দ্বাদশ ঘর লিখেছেন, তো সবাই লিখেছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইবার অনেককে বলতে শোনা যায় যে রাশিরও কিন্তু রাশিতে, রাশির চতুর্থে, রাশির সপ্তমে, রাশির অষ্টমে, রাশির নবমে, রাশির দ্বাদশে মঙ্গল থাকলেও ডাবল মাঙ্গলিক দোষ হয়। এটা কিন্তু মিথ্যা, এটা লিখেন না, এটা লিখবেন না। তো এই যে ডাবল মাঙ্গলিক দোষ মানে কথা কি? আপনাদের কাছে আসছি আমি, ধরুন যে আমি বিবাহ করব পাত্র পাত্রীর জোটক বিচার করাতে। তো আপনারা বললেন যে লগ্নের সপ্তমে বা লগ্নের অষ্টমে, দেখুন একটি প্ল্যানেট এখানে করেছি কিন্তু, যে লগ্নের সপ্তমে মঙ্গল আছে, এটি মীন লগ্ন, লগ্নে শনি, আর হচ্ছে তার কন্যায় মঙ্গল। তো সপ্তমে মঙ্গল মাঙ্গলিক দোষ হয়েছে। আর চন্দ্রটি বসিয়েছি আমি দ্বাদশে, অর্থাৎ কুম্ভ রাশিতে, তাহলে তার অষ্টমে মঙ্গল পড়েছে। তো এইবার লগ্নের সপ্তমে মঙ্গল পড়ে মাঙ্গলিক দোষ হয়েছে। এইবার আপনারা বললেন আমাকে যে তুমি ভাই বিয়ে করতে যাচ্ছ, তোমার তো ডাবল মাঙ্গলিক, করে শালা তোমার তো একটা বউ মরবে না, তোমার দুটো মরবে, দুটো মরবে না তিনটে মরবে, তুমি যত বিয়ে করবা তত বউ মরবে।
এমনকি তোমার বউয়ের সাথে অশান্তি চলবে, তারপরে বউয়ের সাথে জড়াজড়ি করে দুজনে মিলে একবারে গলায় ফাঁস দেবা, বা দেখা গেল দুজনে মিলে একসাথে বিষ খাওয়া বা গুমির বড়ি খাওয়া, এইগুলো তোমাদের অহরহ চলতে থাকবে। আর সন্তান যদি 10টাও হয় তো 10টা খালি সিরিয়াল দিয়ে মরতে থাকবে, অর্থাৎ তোমার বংশধর আর কেউ থাকবে না। মানে একেতে মাঙ্গলিক দোষ, তারপরে ডাবল মাঙ্গলিক দোষ। তো দেখুন, আমরা কিন্তু পূর্বেই জেনেছি যে লগ্ন থেকে হচ্ছে তার মানে জীবনী বিচার করা হবে, আর চন্দ্র থেকে কিন্তু গোচর বিচার করা হবে। তো চন্দ্র সোয়া 2 দিনে তো সে কুম্ভে আছে, তারপরে সে মিনে যাবে, তারপরে মেষে যাবে। তো যখন বিচার করতে গেছে তো তার রাশিতে চন্দ্র, মানে চন্দ্র তার দ্বাদশে বসে আছে, চন্দ্র মানে অষ্টমে মঙ্গল বসে আছে। তো এই মঙ্গল যে চন্দ্র দিয়ে তো গোচর উপস্থিত সময় বিচার করা হবে, যেটা দশা অন্তর্দশা বিচার করা হবে। জাস্ট কথা, মানে দশা অন্তর্দশায় যে ফল দেবে গোচরও কিন্তু সেই ফল দেবে। তো আমরা সেই গোচর ফলটাকে যদি টেনে নিয়ে আসি, যে এই গোচর ফলটাকে আমরা ডাবল মাঙ্গলিক বলে তাদেরকে ভয় ধরিয়ে এইবার একটি রক্তপ্রবাল পড়ুন, একটি আকিক পড়ুন, একটি মুক্তা পড়ুন, একটি নীলা পড়ুন, একটি গোমেদ পড়ুন, বা একটু গ্যাসের ট্যাবলেট খান, একটি অ্যান্টিবায়োটিক খান, ও তার ভিতর আবার দেখা যাচ্ছে আপনি পায়খানার ট্যাবলেট খান। এদিকে ডায়রিয়া হয়েছে, তার ভিতর গ্যাসের ওষুধও দিলেন, ওদিকে টেট্রাসাইক্লিনও দিলেন, মেট্রোনিডাজলও দিলেন। তো গ্যাসের ট্যাবলেটে তো সাধারণত আরো পায়খানা নরম করবে, পাতলা করবে, গ্যাস দূরীভূত করবে, আর ডায়রিয়া কালীন সময় তখনই দিলেন মেরে, যাতে ডায়রিয়া আরো বেশি করে বের হয়। তো এই ধরনের ভয় ধরিয়ে কিন্তু অনেক জ্যোতিষরা তাদের ফায়দা লুটিয়ে নেওয়ার চেষ্টা করছে, এবং তাতে আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমার নিজেরও মাঙ্গলিক দোষ, আমি গেছি বিবাহ করার জন্য, ধরেন আপনাদের কাছে গেছি, এইবার এটি যদি আমার প্ল্যানেট হয় তাহলে আপনারা আমাকে তো নিশ্চয়ই ডাবল মাঙ্গলিক দোষ বলবেন। আবার এখানে দেখুন বিবাহ রেখা দুটি এঁকেছি, তাহলে দুটি বিবাহ হবে। আমার হাতেও কিন্তু দুটি বিবাহ রেখা আছে, দেখুন দেখা যায়, দেখেছেন? দেখা যায় স্যার, দেখা যায়। তাহলে এই প্ল্যানেটটি যদি আমার হয় তাহলে আমার ডাবল মাঙ্গলিক, আমার এতদিন বউ একটা বা দুটো তিনটে মারা গেছে, এবং তারপরে আপনাদের কাছে গেছি আবার বিয়ে করার জন্য, যে বিচার করবেন এক্ষেত্রে আপনারা কি করবেন, আর বিবাহ রেখা দিয়ে কি বিচার করা যাবে, আর মাঙ্গলিক দোষের যে কুফলটা, এই কুফলটা কি কি কুফল দিতে পারে এটি আমাদের আগে জানতে হবে। তো মাঙ্গলিক দোষ সাধারণত কুফল কি দিতে পারে, মাঙ্গলিক দোষের কুফলগুলো, এগুলো একটু ভালো করে শুনে রাখুন। এত তো লেখা সম্ভব না, বা লিখতে গেলে তো আপনাদের সময়েরও অপচয় হবে। মাঙ্গলিক দোষ সাধারণত থাকলে দেখা যায় কি, যে স্বামী স্ত্রীর মধ্যে কলহ বিবাদ হতে পারে। তো কলহ বিবাদ হয় না কার? মাঙ্গলিক দোষ না থাকলেও কি তার কলহ বিবাদ হবে না? আচ্ছা, এইবার কলহ বিবাদ হতে পারে, হয়তো স্বামী স্ত্রীর মধ্যে একে অপরের শারীরিক অসুস্থ থাকতে পারে। তো কি হতে পারে, কোন মাঙ্গলিক দোষে কি হতে পারে? লগ্নে যদি মঙ্গল থাকে, ধরুন লগ্নটি হচ্ছে কর্কট লগ্ন, তো কর্কট লগ্নের ক্ষেত্রে রাজযোগকারক মঙ্গল যদি লগ্নে নিচস্থও থাকে, তাহলে কি সে শরীর স্বাস্থ্যকে অশুভ করলে তার করবে, না তার জীবন সাথী বা জীবন সঙ্গীর করবে? কার করবে বলেন? কর্কট লগ্নের একমাত্র মঙ্গল রাজযোগকারক গ্রহ, সে লগ্নে থাকলে তো মাঙ্গলিক দোষ হচ্ছে। তো এই মাঙ্গলিক দোষে তার নিজের শরীরকে খারাপ করবে, না জীবন সাথীর শরীরকে খারাপ করবে? কোনটা করবে? জীবন সাথী শরীরকে খারাপ করতে পারে স্যার। লগ্নে বসে আছে মানে, লগ্ন মানে আমার দেহ মন, আমার দেহ মনকে লগ্ন তো তনু, জাতকের নিজের ক্ষতি হবে, মানে তনু মানে নিজের শরীর স্যার, নিজের ক্ষতি করবে, নিজেকে ক্ষতি করবে। এইবার কর্কট লগ্নের যদি সপ্তমে মঙ্গল থাকে তাহলেও মাঙ্গলিক দোষ হচ্ছে, সেখানে মঙ্গল তুঙ্গস্থ হচ্ছে। তাহলে তুঙ্গস্থ হলে এখানে কি হবে? তার জীবন সাথীর বা জীবন সঙ্গীর শরীর স্বাস্থ্য খারাপ করবে, না আপনার শরীর স্বাস্থ্য খারাপ করবে? কি করবে? জীবন সাথী স্যার, জীবন সাথীর। নো, এবারও কিন্তু ভুল করলেন আপনারা। কেন করলেন? কর্কট লগ্নের ক্ষেত্রে রাজযোগকারক গ্রহ পঞ্চম এবং দশমপতি হচ্ছে মঙ্গল, সে সপ্তম ভাবে তুঙ্গস্থ হয়ে বসে আছে। তো তুঙ্গস্থ হয়ে মঙ্গল বসে থেকে সে কিন্তু রাজযোগের ফল দিচ্ছে। এখানে কিন্তু জীবন সাথীর শরীর স্বাস্থ্যকে খারাপ করে দেবে না, বরং ওই মঙ্গল সে বড় জোর কি করতে পারে, তার পিতাকে, ওই আপনার জীবন সাথী বা জীবন সঙ্গী পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কোনো ভোগ করতে হতে পারে। যদি
না এই পঞ্চমে কোনো পাপ গ্রহ থাকে বা এই পঞ্চমস্ত মঙ্গলের উপর পাপ গ্রহের দৃষ্টি থাকে বা দশম ভাবে যদি কোনো পাপ গ্রহ যুক্ত বা পাপ গ্রহ দৃষ্ট থাকে, তখন তার কর্ম নিয়ে চিন্তা চেতনা বা কর্মপ্রাপ্তিতে বাধা সৃষ্টি করতে পারে সেই জীবন সাথী বা জীবন সঙ্গী। সে দেখা গেল গৃহিণী থাকলো বা বেকার থাকলো, এটা হতে পারে। কিন্তু এখানে কিন্তু শরীর স্বাস্থ্যের ব্যাপার নেই। জল নিয়ে এসো, জল এনে দিয়ে দেবো। তো শরীর স্বাস্থ্যের কিন্তু এখানে বিপর্যয় ঘটানোর এমন কিছু নেই। তবে হ্যাঁ, হতে পারে যে সপ্তমে মঙ্গল বসে আছে কর্কট লগ্নের ক্ষেত্রে তুঙ্গস্থ মঙ্গল, এইবার তার সঙ্গে রাহুর দৃষ্টি বা রাহুর জ্যোতি, এটা যদি হয় তাহলে ধরে নেওয়া যায় যে রাহুর দৃষ্টি মানে কর্কট লগ্নে রাহু বসে আছে, মানে চন্দ্রগ্রহণ তৈরি করেছে, আর সেই রাহুর সপ্তম দৃষ্টি পড়েছে মঙ্গলের উপরে। এক্ষেত্রে না বলা যেতে পারে যে তোমার বিয়ে করে নিয়ে আসলে তোমার বউ কিন্তু ওই সকালে ঘুরাবে, দুপুর বেলায় মাথায় জ্বালা করবে, সন্ধ্যা হলে হয়তো শুয়ে পড়বে, তোমার 3 বেলা দুটো খাওয়া জুটবে না, এটা হয়তো হতে পারে। কিন্তু এই সপ্তমে কর্কট লগ্নের ক্ষেত্রে সপ্তমস্থ মঙ্গলের মাঙ্গলিক দোষ বা লগ্নস্থ মঙ্গলের মাঙ্গলিক দোষ কি আত্মহত্যা করাবে? তাকে কি মেরে ফেলবে? তার কি দ্বিতীয় বিবাহ করাবে? এবার আরো একটি নোট নিতে হবে। হ্যাঁ বলুন স্যার। মতানৈক্যতার সৃষ্টি করতে পারে, এতটা বড় কিছু করবে না। হ্যাঁ, এত বড় কিছু করবে না। তো এইবার যদি ধরেন মেষ লগ্নের মঙ্গল মেষে বসে আছে, মাঙ্গলিক দোষ যুক্ত হয়েছে, আর মেষ লগ্নের ক্ষেত্রে অষ্টমে মঙ্গল বসে আছে নিজ গৃহে, এক্ষেত্রে কি করবে? মেষ লগ্নের ক্ষেত্রে মঙ্গল কি গ্রহ? মেষ লগ্নের ক্ষেত্রে কি পাপ না পুণ্য না কি বলে? তো মঙ্গল উচ্চস্থ স্যার নিরপেক্ষ কোনো এ নেই। তবে তার অষ্টম পতিত্ব দোষ, নিরপেক্ষ মঙ্গলেরও অষ্টম পতিত্ব দোষ থাকবে। তো অষ্টম পতিত্ব যদি অষ্টমে থাকে, সে তো লগ্নে থাকলে তো তার বরং সূর্য বীর্য ঐশ্বর্য বাড়বে। তার বউ বা স্বামী যখন একে অপরে যুক্ত হবে, দুজনে মিলে আরো মানে তারা শক্তিশালী সূর্য বীর্য ঐশ্বর্যের মালিক হবে। কিন্তু সে যদি অষ্টমে থাকে, তাহলে অষ্টম পতিত্ব দোষ হেতু তার কি হতে পারে? অস্ত্রোপচার হতে পারে, তারপরে অশ্ব ফিস্টুলা ভগন্দর, রক্তদুষ্ট পীড়া, হার্টের প্রবলেম, এগুলো ব্যাধি পীড়া হতে পারে। তাছাড়া একটি নোট কিন্তু আপনাদের রাখতে হবে যে লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম নবম এবং দ্বাদশে মঙ্গল থাকলে যে মাঙ্গলিক দোষ হয়, এর মধ্যে অষ্টম ভিন্ন, মানে অষ্টমে মঙ্গলের কোন প্রতিকার জ্যোতিষের বাপ ঠাকুর দাদারও নেই। এটা মহান সৃষ্টিকর্তা মহান রাব্বুল আলামিন বা সেই পরম পিতাই জানেন যে তাদের জীবনে কি করবে। তো অষ্টমে মঙ্গল থাকলে সেক্ষেত্রে আমরা কোনো প্রতিকার দিয়ে এর অশুভ প্রভাব কিন্তু দূর করতে পারবো না। দেখুন মেষ লগ্নের ক্ষেত্রে অষ্টমে মঙ্গল নিজ গৃহে শক্তিশালী, আপনি একটি রক্ত প্রবাল পরিয়ে দিলেন, তাহলে কি হবে? তার অষ্টমে নিধনত্ব দোষ আরো বাড়বে না কমবে? বলেন কি হবে? বাড়বে স্যার, বাড়বে। হ্যাঁ, তাহলে এখানে আপনি মাঙ্গলিক দোষের প্রতিকার তো রক্ত প্রবাল, আর তো কিছু নেই। তাহলে তা দিয়ে তো আরো তার সর্বনাশ করছেন। যখন কর্কট লগ্ন হচ্ছে, তখন মঙ্গল যখন তুঙ্গস্থ হয়ে মকরে থাকছে, তখন তার প্রতিকার দিয়ে তো তারা আরো সর্বনাশ করছেন না? করছেন? জি স্যার। এখানে একটা বিষয় হচ্ছে যেহেতু এটা মাঙ্গলিক দোষ, মাঙ্গলিক যোগ নয়, কিন্তু তো কর্কট লগ্নের যখন লগ্নে মঙ্গল থাকবে, তখন সেই মঙ্গলটি কিন্তু নিচস্থ হবে। তাহলে মাঙ্গলিক দোষ যেহেতু, তাহলে মাঙ্গলিক দোষের পরিমাণ কমে যাবে না? তখন হ্যাঁ, কমে যাবে না? তাহলে রাজযোগের ফলটাও কিন্তু ওখানে একটু কম হবে। যে কর্কট লগ্নের পঞ্চম দশম পতি মঙ্গল রাজযোগ, সেই রাজযোগের ফলটা কিন্তু কমিয়ে দেবে। অর্থাৎ রাজার মতো জীবন কাটাবে না, সে মধ্যবিত্তের মতো জীবন কাটাবে। তাই বলে সংসার ভেঙে যাবে বা সংসারে অকাল মৃত্যু হবে এমন কিন্তু কথা নয়। এখানে আরেকটি কথাও কিন্তু মনে রাখতে হবে, জন্ম মৃত্যু বিবাহ এই তিনটি বিধাতার হাতে। অর্থাৎ কখন জন্ম হবে সৃষ্টিকর্তাই জানেন, কখন মৃত্যু হবে সেটাও সৃষ্টিকর্তা জানেন, আর কখন আমাদের বিবাহ হবে এটা সৃষ্টিকর্তার লিখন, এটা খণ্ডানো যাবে না। তো সেই বিবাহটি যেন আমাদের বিবাহিত জীবন ভালো হয়, তার জন্য হচ্ছে আমরা জটক বিচার করতে পারবো। তো এখানে একটি নোট রাখুন, জটক বিচারের
দেখবেন আমার পঞ্জিকাতে 5টি পদ্ধতি দেওয়া আছে। তার মধ্যে বিশেষ করে আপনারা যে অষ্টকূট বিচারটাকে আগে গুরুত্ব দিবেন, যে অষ্টকূট বিচারটা কিন্তু অনেকে সফটওয়্যারেও করতে পারেন, বা না হলে অষ্টকূট বিচার শেখানো হবে আপনাদের। তো ধরুন অষ্টকূট বিচার করলেন, এইবার অষ্টকূট বিচার করেই আপনারা বলে দিলেন যে এখানে 75% মিল পেয়েছি, 80% মিল পেয়েছি, 90% মিল পেয়েছি, যা বিয়ে হয়ে গেছে। কিন্তু অষ্টকূট বিচারে ধরুন আপনার কর্কট লগ্নের ক্ষেত্রে কুম্ভে মঙ্গল বসে আছে, অষ্টমে মঙ্গল, এক্ষেত্রেও কিন্তু 90% শুভ ফল দিতে পারে। আবার মেষ লগ্নের ক্ষেত্রে অষ্টমে মঙ্গল বসে আছে, যা স্বয়ং বিধাতা ছাড়া তার মুক্তি দেওয়ার কোনো ক্ষমতা তার নেই, কিন্তু এক্ষেত্রেও কিন্তু 90-95% বা 100% কিন্তু মিল দিয়ে দিতে পারে। তাহলে সেক্ষেত্রে আপনারা কি করবেন? তাহলে তুমি 100% মিল পাওয়া গেছে, 5টা বিয়ে করো, এই মত দেবেন না কি করবেন? কি করবেন? যে যত ভালো বিয়ে করো, এগুলো দেবেন তো নিশ্চয়ই। স্যার, অপরাধ না নিলে একটা কথা বলি, অষ্টমে মঙ্গলে কি বগলামুখী কবচ দেওয়া যায়? না, সে প্রতিকার পরে, প্রেডিকশন পরে, প্রেডিকশন এখন নয়। এমনও হতে পারে যে মাঙ্গলিক দোষের যখন প্রেডিকশনে যাব তখন। আবার আরেকটা জিনিসও হতে পারে যে এখানে ওই নীল প্রজাপতি কবচ, প্রজাপতি কবচ এগুলো দেওয়া যায়। তবে কবচে আমরা আগে যাব না, আমরা প্রতিকারের ক্ষেত্রে সবসময়ের জন্য আগে জ্যোতিষ শাস্ত্রের প্রতিকার মানে মূল হাতিয়ার হচ্ছে রত্ন। তো আমরা মহারত্নে যাব, আগে মহারত্নে যাব। মহারত্নের পরে যদি আমাদের মনে করি যে বৈদিক কোনো দিককে শক্তিশালী মনে করি, কবচ, তন্ত্র, মন্ত্র, এগুলো তো সব বৈদিক, হয় বৈদিক অথবা ভৌতিক, এই দুটোর একটা। তো একটা আছে বৈদিক, যেটা আপনারা ব্রাহ্মণরা, ভট্টাচার্য বাবু ভালো জানবেন, আপনারা যেটা শান্তি সস্তায়ন আদি করেন, এটা হচ্ছে বৈদিক। আর তান্ত্রিক বলতে যেটা কামরূপ কামাখ্যা থেকে উৎপন্ন হয়েছে, মিশর থেকে উৎপন্ন হয়েছে, চীন থেকে উৎপন্ন হয়েছে, এগুলো হচ্ছে যে ওই সাপের বিষ ঝাড়ার মতো, যে প্রথমে প্রণাম করি দেব হরিকালে, যাহার স্মরণে বিষ ঘাড় মুখী চলে, তদন্তে প্রণাম করি মাগো গঙ্গা ভাগীরথী, অষ্টনাগে প্রণাম করি ভূমি দিয়ে গড়ি, 64 নাগের বিষ মা চরণে প্রণামী, পদ্মার স্মরণে বিষ ঘাড় মুখী আমি। তো এই যে সারাদিন আমি মিথ্যা কথা বলবো আর সারাদিন অপকর্ম করব, আর আমার মুখের কথা এমনি বিষ ঘাড় মুখী চলে আসবে, এটা হতে পারে? হবে? তবে দেখুন কতজন দেবতাকে প্রণাম জানিয়ে দেবতাদের কাছে বলা হচ্ছে যে তোমরা ঘাড় মুখিয়ে এনে দাও, বা দেবতাদের বন্দনা করা হচ্ছে, যেমন বন্দিনু মনসা দেবী চরণ ধরিয়া সেবী, নিজ গুণে কর কল্যাণ কর রোষ, মার মনে এত দোষ, মা হয়ে হয়েও না নির্দয়, যারে খায় কাল সাপে, কি করে তার উজার বাপে, সাক্ষী তার বেহুলা লক্ষ্মীন্দার, সাতালি পর্বতে আছে লোহার বাসর ঘর, তার উপরে শুয়ে নিদ্রা যায় বেহুলা লক্ষ্মীন্দার, থু করে ফেলে দিলাম মহাদেবের পায়, পদ্মার স্মরণে বিষ ঘাড় মুখিয়া। তো এতগুলো দেবতাকে ডাকা হচ্ছে, মানে এটা বৈদিক। দেবতাকে বলা হচ্ছে যে তুমি বিষটাকে ঘাড় মুখিয়ে এনে দাও। আবার ধরুন আগের কালে যখন চিকিৎসা জগৎ এত উন্নত ছিল না, এখনো পর্যন্ত কিন্তু আমাদের দেখুন কমিউনিটি সেন্টার যেগুলো, ওই কমিউনিটি না কি কমিউনিটি ক্লিনিক যেগুলো আছে, বা ধরুন উপজেলা পর্যায়ে যে ক্লিনিক গুলো আছে, এখানে সাপের বিষ, কুকুরের বিষ, বিষনাশক ইনজেকশন অনেক সময় থাকে না। তো সাপে কামড়েছে, কি করবেন? আমরা উজা ডাকবো। তো উজা ডাকলে উজার বাড়ি 4 কিলোমিটার দূরে, সেখানে যাওয়ার রাস্তা কাদা, যেতে যেতে লাগবে 2 ঘন্টা, আসতে 2 ঘন্টা। তো 2-4 ঘন্টার মধ্যে রুগী মরে তার দাফন করা শেষ। এখন কি করবে? তো তখন ওই উজা কি করতো, উজার ওখানে পৌঁছালে ফিরে আসার যে 2 ঘন্টা, উজাকে ফিরিয়ে আনার যে 2 ঘন্টা বাকি, ওই 2 ঘন্টার মধ্যে সে ঘরে বসে বিষ আটকে দেওয়ার একটা পদ্ধতি তাদের কাছে জানা ছিল। কি জানা ছিল? তখন তারা ধুতি পরতো, তা ধুতির কাঁথাটাকে এনে মানে এভাবে মুড়াতো। আমি একটু অন্য জিনিস দিয়ে দেখাই। ধরুন ধুতির কাঁথা এরকম ভাবে এনেছে, এনে মন্ত্রটা হচ্ছে পরুণ বসনের মুড়ো, মানে পরে আসি আমি যে বসন, তার বসনের মুড়া, পরুণ বসনের মুড়ো ফল ফল করে, মানে জ্বলে, পাক দিয়ে দিলাম বিষ কাঁচার ভিতরে, মানে কাঁচা যেখানে গুজে দেয় ওখানে পাক দিয়ে দিলাম বজ্রগিরে, বজ্রগিরে বলতে ডাবল গিরে, এই বজ্রগিরে পাক দিয়ে দিলাম, বজ্রগিরে পাক ধুত্তরি, পরুণ বসনের মুড়ো ফল ফল করে, পাক দিয়ে দিলাম বিষ, মানে পাক দিয়ে দিলাম বজ্রগিরে, পাক দিয়ে দিলাম, আরে আবার ভুলে গেলাম, ও পাক দিয়ে দিলাম বজ্রগিরে 32 নালের বিষ, মানে শরীরে 32টা নাল আছে, 32 নালের বিষ পশমে আয় ফিরে, ইন্দ্র আদি জয়,
অমুকের অঙ্গের অর্থাৎ কিশোর কুমারের কালকুটি বিষ আমার কাঁচার মুড়োয় রয়, এই গিট দিয়ে কাঁচায় বুঝে দিলাম যে বিষ আর নড়লো না। হ্যাঁ, আবার অনেক উজারা যে বাড়িতে পৌঁছে যে দেখবেন মাটির ধুলা নিয়ে অমনি বলে যে হাতে কামড়াইছে এখানে টাকা দিতে হবে। এর আগে কিন্তু তারা গামছা দিয়ে ভালো করে বেঁধেছে, বাঁধার কারণে ফুলিয়ে একেবারে ইয়ে হয়ে গেছে, হাত টান টান করছে, দড়ি দিয়ে গামছা দিয়ে বেঁধেছে। তো উজা যে বান্ধনটা খুলে দেওয়ার আগে ধুলো দিয়ে বাঁধতেছে যে ধুলোর মোড়নে বান্ধিয়ে লাল কাহারে যাস সে বিষ তুই হাড়ে মাংসে রক্তের সন্ধি যাইতে কালকুটি বিষ করিলাম বন্দি হেঁটে হেঁটে যদি উপরে যাস দুহাই তোর অষ্টনাগের মাথা খাস। এই যে অষ্টনাগের মাথা খাওয়া, অষ্টনাগের দোহাই দেওয়া, এটা যদি তখন তার মন পবিত্র থাকে, সে যদি পবিত্র মানুষ হয়, সে যদি ধার্মিক হয়, সে যদি সৎ হয়, তাহলে তার কথা হয়তো বাস্তবায়িত হতে পারে, নচেত কিন্তু নয়। নচেত কিন্তু স্যার আপনি কি এটাও শিখছেন নাকি? শিখি আর না শিখি এটা বিষয় নয়, আমি এটা বলছি, এটা উদাহরণ, এটা ক্লাসের উদাহরণ স্বরূপ। তো এই যে বৈদিক মন্ত্র যেটি, সেটি হচ্ছে দেব দেবতার দোহাই, আর যেটা আমরা ভৌতিক করব সেটা হচ্ছে ওই পিশাচি সাধনা। আপনার পিশাচি সাধনার মধ্যে যেমন কর্ণ পিশাচি সাধনা, তারপরে অমুক তমুক, যেমন আপনার হনুমান এই যে ইয়ে সাধনা মানে অঞ্জলি সাধনা, এই যে সাধনাগুলো, এগুলো হচ্ছে আপনার পিশাচি সাধনা। যেমন মিশরীয় জ্যোতিষ, মিশরীয় তান্ত্রিক, এমনকি সৈনিক বা চীনা তান্ত্রিক, এমনকি কামরূপ কামাখ্যার যে তন্ত্রক্রিয়া, এগুলো কিন্তু ভৌতিক। এখানে বৈদিকের অংশ কিন্তু খুবই কম, যদিও গ্রন্থকে বড় করার জন্য বৈদিক অংশ জুড়ে দিয়ে তারপরে গ্রন্থ করা হয়, না হলে গ্রন্থ বিক্রয় হয় না। কিন্তু তান্ত্রিক অংশ এক, অর্থাৎ ওটা ভৌতিক, আর বৈদিক অংশ হচ্ছে আর এক। এটা পাঠ কিন্তু দুটো, যদিও আপনারা একই বইয়ের মধ্যে পাবেন, কিন্তু দুটোকে আলাদা করে কিন্তু নিতে হবে আপনাদের, এবং আলাদার জন্য আলাদা দীক্ষা, আলাদা সাধনা, তবেই না এটা কিন্তু সম্ভব। তাই ধরা মাত্র আমি বগলামুখী দিব না আমি কি দিব, সেটা কিন্তু তখন আসবে, এটা পরবর্তীতে আপনারা জানতে পারবেন। তো যাই হোক, এইবার মাঙ্গলিক দোষের লগ্নে মঙ্গল যদি থাকে, তো সেই লগ্নপতির সেই যে শুভ অশুভত্বের উপর নির্ভর করবে সে মাঙ্গলিক দোষ কতটা কুফল দেবে। সে শরীরের পরে দেবে, মনের পরে দেবে, দাম্পত্য জীবনে দেবে, নাকি তার সন্তান সন্ততি নিয়ে দেবে। অর্থাৎ মাঙ্গলিক দোষ থাকলে কি হবে, দাম্পত্য জীবনে অশান্তি হতে পারে, স্বামী স্ত্রীর অগ্রপশ্চাৎ মৃত্যু হতে পারে, মানে মৃত্যুর ডিফারেন্স বেশি হতে পারে। আবার কি হতে পারে, তাদের দেখা গেল শরীর স্বাস্থ্য প্রচুর খারাপ হতে পারে। আবার কি হতে পারে, তাদের সন্তান পেতে কষ্ট হতে পারে। আবার কি হয়েছে, তাদের সন্তান পাইছে কিন্তু সন্তান অটিজম, সন্তান কথা বলে না, সন্তান অসুস্থ, সন্তান সফলতা পাচ্ছে না, ভালো শিক্ষায় শিক্ষিত হচ্ছে না, এমনটি কিন্তু হতে পারে। তো এই যে মাঙ্গলিক দোষ, তো সে কোন দোষে, সেই দোষের পরিমাণ কিন্তু বের করতে হবে আপনাদের। তো দোষের পরিমাণ বের করার জন্য আমরা পরবর্তীতে মাঙ্গলিক দোষের হিসাব নিয়ে, মানে মাঙ্গলিক দোষের ক্লাস নিয়ে কিন্তু আমরা এটা শুরু করব। কিন্তু আজকে বিবাহ রেখার সঙ্গে কেন রিলেটেড, যে ধরুন আপনারা, আমি ইতিমধ্যেই কিন্তু জানি যে আপনারা অনেকেই কম বেশি জ্যোতিষ করেন, কেউ যদি ভাগ্য জানতে আসে তাকে কি জানাবেন না? এটা আর শিখতেছেন আনন্দের বশীভূত হয়ে তো হাত দেখবেন বা দু কথা বলবেন। কিন্তু এই ক্ষেত্রে যদি আপনারা বলেন যে লগ্নের সপ্তমে মঙ্গল বসে আছে, মীন লগ্নের ক্ষেত্রে মঙ্গল কি বলেন, মঙ্গল ধনপতি আর ভাগ্যপতি, সে সপ্তমে বসে আছে। তো মীন লগ্নের ক্ষেত্রে মঙ্গল কি বলেন, মঙ্গল কিন্তু শুভ গ্রহ, শুভ গ্রহ না নাকি? এইবার শুভ গ্রহ, হ্যাঁ শুভ গ্রহ স্যার, হ্যাঁ শুভ গ্রহ। তাহলে চন্দ্র আর মঙ্গল এই দুটি গ্রহ হচ্ছে মীন লগ্নের ক্ষেত্রে একমাত্র শুভ গ্রহ। তাহলে চন্দ্র দ্বাদশে বসে আছে, রাহু দৃষ্ট হয়ে চন্দ্রটা অশুভ হয়েছে, মঙ্গলটা কি অশুভ হয়েছে নাকি? হয়েছে নাকি? এইবার হ্যাঁ হয়েছে, হয় নাই তা কিন্তু না, সবটা এমনি বসায়নি, কিন্তু মঙ্গলের উপর কিন্তু রাহুর দ্বাদশ দৃষ্টি পড়েছে, পড়েছে না? পড়েছে, রাহুর দ্বাদশ দৃষ্টি পড়েছে। তাহলে যখনই দ্বাদশ, শনির সপ্তম দৃষ্টি পড়েছে, আবার শনির সপ্তম দৃষ্টি পড়েছে। তো একেতে শনির সপ্তম দৃষ্টি মঙ্গলের উপর পড়েছে, তারপর রাহুর দ্বাদশ দৃষ্টি পড়েছে। তো এই দুটো দৃষ্টির কারণে শুভ মঙ্গল কিন্তু অশুভ হয়ে গেছে। অর্থাৎ হ্যাঁ, এই ক্ষেত্রে মেনে নেওয়া যাবে এটা প্রকৃত মাঙ্গলিক দোষ।
অর্থাৎ শুভ মঙ্গল থাকা সত্ত্বেও মাঙ্গলিক দোষে দোষীভূত হয়েছে। ক্লিয়ার এবার আপনারা? কিন্তু চন্দ্র থেকে যে অষ্টমে মঙ্গল পড়েছে বলে ডাবল মাঙ্গলিক হয়েছে, এটা কিন্তু মিথ্যা। এটা কখনো কাউকে এই ধরনের সাজেশন কিন্তু দিবেন না। এটা কোনো পুঁজিপাতিতে বা বাস্তব জীবনেও কিন্তু খাটিয়ে আজ পর্যন্ত পাওয়া যায়নি। আবার যারা জ্যোতিষরা বলেন ওরে মাঙ্গলিক দোষ কোনো দোষই না, যারা বিয়ের সময় জোটক বিচার করে না, তারা কি সুখী হয় না? এবার মুনি ঋষিরা যখন এগুলো করেছেন, তখন হাজার হাজার বিচার বিশ্লেষণ করতে করতে এসে তবেই না দেখেছেন যে হ্যাঁ এই মাঙ্গলিক দোষে এই হয়। আর আপনাদের পেশাগত জীবন যখন 10-20 বছর অতিক্রম করবেন, তখন বুঝতে পারবেন। যেমন আমাদের প্রেসিডেন্ট স্যার 35 বছর অতিক্রম করে ফেলেছেন পেশাগত জীবনে। তো মাঙ্গলিক দোষে কি হয়, কয়েকদিন আগে একজন বিশিষ্ট লোক, মানে ওনার ক্লায়েন্ট শেষ উনি সহ আমার চেম্বারে আসছিলেন। তো তাদের কি হয়, ওনার নখদর্পণে আছে, এটা গত মাসের ঘটনা, যে কি হচ্ছে তাদের, কত টাকা অপচয় হচ্ছে, বা তারা এর জন্য কত হন্যে হয়ে ছুটে বেড়াচ্ছে। তো মাঙ্গলিক দোষ নেই এই বা মাঙ্গলিক দোষ আছে বা ডাবল আছে, যদি নেই বলি এটাও ভুল, আবার যদি ডাবল আছে এটাও ভুল। আর মাঙ্গলিক দোষ বলে কিছু নেই যদি বলি সেটাও ভুল। মাঙ্গলিক দোষের কুপ্রভাব আছে। তো কুপ্রভাব জানতে গেলে আগুনে হাত দিয়ে হাত পড়বে বা গরম অনুভব হবে, তবেই তো বুঝবো যে এটা আগুন। না হলে আগুন না, ওটা ফ্রিজ কি করে বুঝবো আমি আঙ্গুল না দিলে? তা মাঙ্গলিক দোষ আছে কিনা তুমি আঙ্গুল দাও। 10টা মাঙ্গলিক দোষের স্বামী স্ত্রীকে এক জায়গায় নিয়ে আসো, না হলে আমার রুমটা বড় আছে, আমার রুমের ভিতরে এখানে নিয়ে আসো। নিয়ে আসার পরে তারপরে দেখো তো দেখি কার কি অবস্থান আছে। আর না হলে ভাইবা বোর্ডের মতো, আমি একটু এসি ছেড়ে দিই, আমার মনে নেই এসি থাকতে। তো দেখা যাচ্ছে ভাইবা বোর্ডের মতো এক একজনকে ডেকে, যে মাঙ্গলিক দোষের প্ল্যানেটে নিয়ে এক একজনকে ডেকে তারা জীবনে কি অনুভব করছে, কেমন লাইফ লিড করছে, এটা আপনারা জানেন। তাহলে না বুঝতে পারবেন যে মাঙ্গলিক দোষ আছে কি নেই। অর্থাৎ ভুলের দিকে কিন্তু আমাদের যাওয়া যাবে না, আমাদের সঠিকটাই দেখতে হবে। মাঙ্গলিক দোষ শুধু লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম, নবম, দ্বাদশে মঙ্গল থাকলেই মাঙ্গলিক দোষ হয়ে যাবে। এইবার মাঙ্গলিক দোষ যদি এখানে রাহু দৃষ্ট না হতো, রাহুকে মুছে ফেলেন এবার এই রাহুকে মুছে, রাহু আর কেতুকে মুছে, এইবার রাহু কেতুকে আপনি অন্য জায়গায় নিয়ে যান, তার একটা ঘর পাল্টাবেন, ধরেন এখানে দিয়ে দিই বা এখানে দিয়ে দেবো, কোথায় দিই, এখানে দিই, ধরেন তুলায় দিলাম, আর হচ্ছে এই কেতুকে মিশে দিলাম, তাহলে কি হবে? হবে মাঙ্গলিক দোষ হবে? এক্ষেত্রে কি মাঙ্গলিক দোষের অশুভত্ব পাবে তারা? বলেন। স্যার পাবে তো। হ্যাঁ পাবে স্যার। কেন? স্যার কেতু তো মঙ্গলের ক্ষেত্রে উপবেশন করেছে এবং শনিরও দৃষ্টি আছে। শনির দৃষ্টি আছে, মঙ্গলের পরে শনির দৃষ্টিটা রয়েছে, কিন্তু কেতু মঙ্গলের ঘরে আছে, তার জন্য মাঙ্গলিক দোষ পাবে না স্যার, না স্যার, এটা পাবে না। এইবার শনিটাকে আপনি সরিয়ে দিন, শনিটাকে সরিয়ে দিন, যাতে মঙ্গলের উপর কোনো দৃষ্টি না পড়ে সেরকম জায়গায় দিন, এখানে দিন। শনি বৃশ্চিকে থাকতেই তো পারে, যে কোনো প্ল্যানেটে থাকতে পারে না যে কোনো জায়গায়। তো এবার শনিকে আমি এখানে নিয়ে আসলাম, তাহলে শনির দশম দৃষ্টি তো এখানে, শনির কোন দৃষ্টি তো মঙ্গলের উপর পড়েনি। আবার শনির তৃতীয় দৃষ্টি হচ্ছে এই চন্দ্রের উপরে, লগ্নের উপর তো পড়েনি। তাহলে এখানে কি করে মাঙ্গলিক দোষ হচ্ছে? এটা তো মাঙ্গলিক দোষ নয়। শনি তো মঙ্গলের ঘরে বসে আছে স্যার। হ্যাঁ, মঙ্গলের ঘরে তো এখন বসে আছে শনি। মঙ্গলের ঘরে বসে আছে, তাতে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? কিছুই হবে না। হ্যাঁ, এইবার মীন লগ্নের ক্ষেত্রে শনি পাপ, আপনি বলতে পারেন যে শনি হচ্ছে মীন লগ্নের ক্ষেত্রে পাপ, সে ভাগ্যভাবে বসে আছে আয় এবং ব্যয় প্রতি। তাহলে কি হতে পারে, তার যা আয় হবে তাই ব্যয় হবে, বা তার চেয়ে অধিক ব্যয় হবে, বা ভাগ্যে তার ভাগ্যের বিপর্যয় ঘটবে, কিন্তু বিবাহে বিপর্যয় ঘটবে বা বিবাহিত জীবনে বিপর্যয় ঘটবে, এটা আপনি শনিকে দোষী করতে পারেন না। একটা লোককে দোষ দিতে গেলে তার সঠিক ত্রুটিটা বের করতে হবে, তবেই না তো তাকে দোষ দেব। এমনি খালি একটা দোষ দিয়ে তো মানে আমরা শুধু পাথর বিক্রি করে আমাদের স্বপ্ন পূরণ করার জন্য কিন্তু জ্যোতিষ শিখতে আসেনি, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো এবার আমরা আসবো
আরেকটি জিনিস এখানে বাকি রয়ে গেছে, যখনই আপনারা জোটক বিচার করবেন বা বিবাহের নারী পুরুষের মানে মিলন ঘটানোর যে বিচার, সেই বিচার যখন করবেন তখন কোন কোন জায়গায় নজর দিতে হবে এটি আপনাদের নোট রাখতে হবে। যে আমরা জোটক বিচার অষ্টকূট দিয়ে করলাম বা ধরুন 5টা পদ্ধতি আছে, যে কোনো পদ্ধতি দিয়ে করলেন, ঠিক আছে। এইবার এই পদ্ধতি ছাড়াও কিন্তু আপনাদের নজর দিতে হবে জন্মকালীন প্ল্যানেটে শুক্র কোথায় আছে, বৃহস্পতি কোথায় আছে, আর হচ্ছে মঙ্গল কোথায় আছে। এই 3টি গ্রহের অবস্থান দেখলে যদি দুজনের প্ল্যানেটে শুভ থাকে তাহলে সেই বিবাহ শুভ হবে, মাঙ্গলিক দোষ থাকা সত্ত্বেও শুভ হবে, বিবাহিত জীবন শুভ হবে। আর যদি এই 3টি জায়গা খারাপ থাকে তাহলে কিন্তু অশুভ হবে। এবার তাহলে আমরা আসি যে মীন লগ্নের ক্ষেত্রে শুক্র আছে পঞ্চমে, তো মীন লগ্নের ক্ষেত্রে শুক্র কিন্তু পাপ গ্রহ, সে পঞ্চম ভাবে বসে আছে, তাই না? কিন্তু পঞ্চম পতি কিন্তু চন্দ্র আবার সে শুভকারক গ্রহ, তো পঞ্চম ভাবে শুক্র বসে আছে, শুক্র পাপ গ্রহ। তাহলে এই শুক্র কি করতে পারে, পিতা পিতৃতুল্য বা শ্বশুর শাশুড়ির সাথে যে দ্বন্দ্ব বাঁধায় না, যে স্ত্রীরা শ্বশুর শাশুড়িকে ইয়ে করতে চায় না, বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, বা স্বামী তার শ্বশুর শাশুড়িকে সেই রকম দেখতে চায় না বা তাদেরকে মানতে চায় না, তাদেরকে শ্রদ্ধা সম্মান দেখাতে চায় না, হয়তো এমনটি হতে পারে। কেন পিতা অথবা পিতৃতুল্য বা পুত্রতুল্য যে লোকজন আছে তাদের বিচার করা হবে এখান থেকে, এটি হতে পারে। এইবার যদি আসা হয় পরবর্তী মঙ্গল, মঙ্গল তো বিচার হয়েই গেল, এবং বৃহস্পতি, বৃহস্পতি কি অবস্থানে আছে, এটা স্যার নিচস্থ নিচস্থ হয়ে আছে। তাহলে বৃহস্পতি হচ্ছে মীন লগ্ন, সরি এটা হ্যাঁ মীন লগ্ন। মীন লগ্নের ক্ষেত্রে বৃহস্পতির সম্বন্ধ মানে বৃহস্পতি আর মঙ্গল যদি সম্বন্ধ করে, যুক্ত হয়, দৃষ্ট হয়, তাহলে সেটা রাজযোগের ফল দেয়, তাই তো মীন লগ্নের ক্ষেত্রে। তাহলে বৃহস্পতি তো মঙ্গলের সাথে কোনো সম্বন্ধ করেনি, ও মঙ্গলের উপরে কিন্তু করেছে, দৃষ্টি দিয়েছে, নবম দৃষ্টি আছে, নবম দৃষ্টি, বৃহস্পতির নবম দৃষ্টি। যদিও বৃহস্পতি নিচস্থ, নিচস্থ তো কি হয়েছে, আমি এখন এইটুক নিচু হয়ে গেলাম, তাই বলে আমার কি শক্তি কমে গেছে? আপনাদের দেখতে পাচ্ছি না, 12 নিচু হয়ে গেলাম, আপনারা দেখতে পাচ্ছেন না, তার মানে কি হবে? তাই বলে কি আমার শক্তি কমে গেছে? বলেন কমে গেছে? একটা গ্রহ নিচস্থ হলো বা একটা গ্রহ বক্রী হলো, তাই বলে কি সেই গ্রহটার আর কোনো শক্তি দুনিয়ায় নেই? বক্রী মানে একটি গ্রহ থেমে গেছে, তো থেমে গেছে, ও কি আর চলবে না? ও কখনো আর চলবে না। বা আমি এখন ঘুমাচ্ছি, আমি এখন একটু বিশ্রাম নিচ্ছি, তা বিশ্রাম নিচ্ছি মানে আমি আর উঠবো না? কুম্ভকর্ণ তো 6 মাস ঘুমাতো আর 6 মাস জাগতো, যখন জাগতো তখন নরবানরকে, হাজার হাজার নরবানরকে একবারে খেয়ে পেট ভরে নিত, তাহলে সেই 6 মাসেরটা সে পুষিয়ে নিত না? আর 6 মাসে নিত। স্যার দগ্ধগুলো কি করে স্যার? হ্যাঁ, দগ্ধগুলো কি করে? দগ্ধ মানে ইট ফুড়ায় জ্বালা করে জ্বালাইছেন যা তাই, মাটির ইট পোড়া দিয়ে জ্বালিয়েছে, জ্বালিয়ে শক্ত বানাইছে, মানে দগ্ধ করেছে। দগ্ধ মানে জ্বালানো। এইবার আপনার গায়ে সেকা দেওয়া হলো, আগুনের সেকা, সেকা দেওয়ার পরে আপনি কি হবে? তাহলে আপনার ওই জায়গা ক্ষতিগ্রস্ত হবে। তা ক্ষতিগ্রস্ত হয়ে এইবার যদি আপনি একটি লোহাকে পোড়া দেন তাহলে কি হবে? লোহাটি প্রথমে কিন্তু নরম হবে, যেই ঠান্ডা করবেন সেই কি হবে? কোন দিন কি হবে? শক্ত হয়ে যাবে স্যার, অস্ত্র শক্ত হবে না হয়ে যাবে। সেটা। জি স্যার। কামাররা দা বানায়, যখন বানায় তখন পোড়ায়, তারপরে পিটায় পিটায় পাতলা বানায়, আবার ঢুক করে জলের মধ্যে চুপনি দেয়। চুপনি দেওয়ার কারণ কি? যে যাতে কড়া হয়ে যায়, যাতে মুখ ওই ধার আর বন্ধ না হয়। তো দগ্ধ গ্রহ অন্যান্য গ্রহকে নরম করে, গড়ে নিজে শক্ত হয়, নিজে শক্তিশালী হয়, সহজভাবে যেটা বোঝে। আবার অনেকে করে দা কাশির মাথায় মানে ফেড়ে ওখানে একটু কি পান দিয়ে দেয়, মানে শক্তিশালী শক্ত লোহা দিয়ে দেয়, ভেজাল যাকে বলে, যে নিচের অংশ দিলাম নরমাল লোহা, উপরে যেখানে কাটবে ওইখানে দিয়ে দিলাম রেল পাটি বা ব্লেডের মতো ভালো ধারালো শক্ত লোহা দিয়ে, তারপরে দেখবেন পোড়া দিয়ে পান দেয়।
তো দগ্ধ গ্রহ জ্বালিয়ে পুড়িয়ে মানুষ অন্যান্য গ্রহকে যাদের সাথে যুক্ত থেকে দগ্ধ হয়েছে তাদেরকে নিখাত করে, নিখাত, এবং আরো বেশি শক্তিশালী করে। অর্থাৎ আপনাকে যদি আজকে একটি ঝামেলায় পড়েন, একটি চড় খান, একটি মার খান, তো পরবর্তীতে যাতে মার না খান সে নিশ্চয়ই সেই পথে চলবেন আপনি। বা এই পথে চলতে গেলে ডাকাতির খপ্পরে পড়তে হয়, তাহলে একবার পড়েছেন আপনি নিশ্চয়ই ওই পথে আর যাবেন না, ডাকাতির এক কোপ আপনি খেয়ে আইছেন। এই মানুষকে দগ্ধ গ্রহ যে একেবারে জীবনকে দগ্ধ করে দেবে, মানে দগ্ধ গ্রহ মানে জ্যোতিষা বলে যে জীবন জ্বালায় পুড়ায় শেষ করে দেবে। জ্বালায় পুড়ায় এইটা দগ্ধ গ্রহ যদি মারক গ্রহ হয় তাহলে হতে পারে সে আগুনে পুড়ে মারা গেছে, বা বৈদ্যুতিক শক খেয়েছে, যে আগুন বিদ্যুৎ থেকে তুমি সতর্ক থাকো, এগুলো বলা যেতে পারে। কিন্তু তার মানে এই নয় যে সে ওই দগ্ধ গ্রহ মানে তাকে সারা জীবন জ্বালায়, বা ওই আগে হাত পোড়াবে, যেমন যিশু খ্রিস্টকে যেমন মেরেছে, আগে হাতের মাথায় পেরে পুড়িয়ে মারেছে, তারপরে পায়ে মেরেছে, তারপরে হাঁটুতে মেরেছে, তারপরে বাহুতে মেরেছে, তারপরে মানে বুকে মেরেছে, মারার পরেও বেঁচে রয়েছে, তখন কপালে মেরেছে, মেরে তারপরে সে মারা গেছে। তো দগ্ধ গ্রহ জ্বালাতে পারে, কিন্তু সে জ্বালিয়ে দিয়ে মারক কত দোষ। যদি মানে মারক তো আপনারা বোঝেনি, আয়ু বিচার করার ক্ষেত্রে ইয়ে করে অষ্টবর্গ বিচার করে যদি মারক দশান্তর দশা পড়ে তখন না ওই দগ্ধ গ্রহ আপনাদেরকে মারতে পারে, যে বৈদ্যুতিক শকে যারা মানুষ মারা যায়, আগুনে পুড়িয়ে যারা মারা যায়, বা হয়তো আগুনে সেকা খায় বা বৈদ্যুতিক সেক খায়, তাদের জীবনটা এরকম। আবার তাদের শক্ত হতে পারে, আপনি একটা নেশাখোর, মদখোর, জুয়াখোর আর যারা সন্ত্রাস বদমাইশ তাদেরকে ভালো করার জন্য যদিও জেলখানায় লেখা থাকে যে রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ, তো ওরা 15 দিন জেল খাইতে আসে বরং আরো বলে তুই আমাকে মামলা দিয়ে জেলে ঢুকাইলি, দাঁড়ায় রাত্রে তুই কোন পথ দিয়ে যাবি, সেই পথের পিছন দিয়ে দেবে একেবারে মেরে। তো দগ্ধ গ্রহ এইরকম দ্বিমুখী চরিত্র ফল দিতে পারে, মানে দ্বিমুখী চরিত্র থাকতে পারে। ক্লিয়ার? স্যার বৃহস্পতি ও শুক্র যদি দগ্ধ হয় সেক্ষেত্রে কি সমস্যা হবে বিবাহ ক্ষেত্রে? এগুলো প্রশ্ন একই কিন্তু সময় ক্লাসে শুক্র পাবেন ও পরে, বৃহস্পতি দগ্ধ। আজকের ক্লাস বুঝুন, এগুলোর প্রশ্ন পরে পাবেন, এর ক্লাস আছে। আমরা রুটিন বাদ দিছি শুধু একটাই কারণে, যে রুটিন হলে রুটিনের বাইরে আর আমাদের কোনো শিক্ষক পড়াতে চান না। এই জন্য আমাদের মাননীয় প্রেসিডেন্ট স্যারের মানে সঙ্গে আমার যুদ্ধ হয়েছে, যে রুটিন না দিলে সব ক্লাসে কিন্তু বিশ্বে যত পড়াশোনা আছে সব রুটিন দিয়ে দেওয়া হয়। তো আমরা এখানে রুটিন দিয়ে ব্যবসা করতে আমরা প্রতিষ্ঠান খুলিনি, আমরা হচ্ছে জ্যোতিষ শিখাতে খুলেছি। তো আমাদের রুটিন দিয়ে রুটিন মাফিক ওইটুক পড়াতে হবে এমন কোনো কথা রেখে আমি আমার সংগঠন চালাতে চাই না। তবে আপনারা শুনে দেখবেন প্রেসিডেন্ট স্যারের কাছে যে আমার সঙ্গে এই নিয়ে কিন্তু অনেক যুদ্ধ হয়েছে। আমি বলছি নো, কোনো রুটিন যাবে না, যখন যা মন চাবে, যেটা গুরুত্বপূর্ণ সিরিয়ালে কোন স্যার কি পড়িয়েছে সেই অনুযায়ী সিরিয়াল হবে, যে টপিকসটা হবে আগের দিন আমার সাথে আলাপ করে নিতে হবে, এটা কিন্তু আমি বলেছি। আপনারা প্রত্যেক স্যারের কাছে শুনে নেবেন, তবেই না বুঝতে পারবেন। তো আজকের ক্লাস বুঝুন, আজকের ক্লাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের প্রয়োজন। অপ্রয়োজনীয় কথা আমি এই ব্যস্ত সময় একটু উপস্থিত হয়ে কিন্তু বকবক করছি না, এটা ভাবতে হবে। আর তাছাড়া আপনারা পূর্বেও লক্ষ্য করেছেন যে আমি যদিও একটু আপনাদের আনন্দ দেওয়ার চেষ্টা করি গল্প দিয়ে, কিন্তু শিক্ষার বাইরে নয়। তো এবার দেখুন এই এখানে বিবাহ রেখা দুটি আঁকা আছে, তার মানে কি তার দুটি বিবাহ হবে? এবার যদি এখানে 3টি বিবাহ রেখা থাকে তাহলে 3টি বিবাহ হবে, আর যদি 5টা থাকে তাহলে 5টা বিবাহ হবে, আর 6টা থাকলে 6টা বিবাহ হবে। এটাই তো নাকি? না স্যার, এখানে কিন্তু বিবাহ রেখার বিচার করতে হবে যে যে রেখাটি সব থেকে সবল, যে রেখাটি ত্রুটি মুক্ত, সেই রেখার বয়সে গিয়ে তার বিবাহ হবে। তো বিবাহ রেখার বয়স কিন্তু আমরা আগে বিচার করে গেছি, আগে ক্লাস করেছি, আপনারা যদি যে পাননি সে ভিডিওটা দেখে নেবেন। তো এইবার ধরুন প্রথম রেখাটি বড়, এইবার তার বয়স তখন 10 বছর, সেখানে একটা বিবাহ রেখা আছে। তার মানে কি ওই আপনার আরে 12 দিনের রহিম রূপবানের মতো, 12 দিনের রহিম আর 12 বছরের রূপবান। তাও ওই 12 দিনে কি বিবাহ হবে? এটা 12 বছরে পড়েছে। এটা রহিম রূপবান আর দ্বিতীয় কাউকে আর শুনেছেন কখনো? আর রহিম রূপবান কিন্তু বাস্তব নয়, এটা কল্পিত চরিত্র, অর্থাৎ নাটক, লেখক লিখেছে তাই নাটক হয়েছে।
ওটা কিন্তু বাস্তব জীবনে ঘটেনি। ঘটেছে কি? ঘটেছে সিনেমায় তো আমরা অনেক কিছুই দেখি, সেটা কি বাস্তব? সিনেমাতে তো দেখি যে অমুককে নায়ককে খলনায়ক মেরে ফেলেছে, তো মেরে ফেলেছে, বা ওই ভিলেন বা কি যেন বলে তারা মেরে ফেলেছে। এমন একদিন আমার জীবনে ঘটেছে যে আমরা খুলনা থেকে সিনেমা দেখে মুকাম করে খেয়ে দে সিনেমা দেখে পয়লা বাজারে আমাদের যে দোকান সেখানে গেছি। তো দোকানে ওখানে যে ট্রাকেতে মাল নামতেছে ওখানে আবার টিভিতে ওই সিনেমা হচ্ছে। তা সিনেমা হতে লাগলি আমার সঙ্গে যে আর একটা দোকানদার মুকাম করতে আসছে তাকে কাকা বলে ডাকে, সমবয়সী বা আমার থেকে 1 বছর বড় হবে, কিন্তু কাকা বলে ডাকে। তো কাকা বলে ডাকার পরে কাকা বলতেছে, এই ওরে দেখি খুলনায় দেখে আসলাম মারিয়ে ফেলিছে, তাই এই টিভিতে এখানে আসলো কি করে? মানে ওর ব্রেনের ভিতর রয়েছে যে ওই নায়ক তো ওখানে মারা গেছে, এই টিভির ভিতর এখন জ্যান্ত আসলো কি করে, ও কথা কিভাবে বলতেছে? অর্থাৎ রহিম রূপবান হচ্ছে নাটক। অর্থাৎ আমরা সিনেমায় খুলনায় যেটা দেখে গেছি ওটা মৃত, মানে সিনেমা। আর ওই সিনেমা পরবর্তীতে সেই নায়ক আর একটা সিনেমা করেছে, সেখানে সে অভিনয় করতেছে। কিন্তু বাস্তব জীবনে 12 বছর বয়সে কার বিবাহ হবে? হ্যাঁ, এক সময় হতো বা 12 বছর ধরলাম না, এখানে 5 বছরের মধ্যে যদি আপনার প্রথম লেখাটি থাকে, ধরেন 5 বছরে, তাহলে কি 5 বছরে বিয়ে হবে? তা হবে? এই যুগে, বর্তমান যুগে কি কেউ 5 বছরে কারো ছেলে মেয়ের বিয়ে বাঁধে রাখবে? আগের কালের মানুষ যেমন কথা বলে রাখতো, বিয়াই বিয়ান ডেকে রাখতো যে তোমার ছেলে আর আমার মেয়ে, আমরা দুজন কিন্তু বিয়াই বিয়ান হব, আমরা কিন্তু অদূর ভবিষ্যতে আমরা বিয়ে দেব, এরকম কথায় আবদ্ধ থাকতো। এখনকার যুগে কি এইসব কথা বলে? এখন কথা যদি দেয়ও, পরবর্তীতে এই দেখায় দেয়। যখন মেয়ে উচ্চ শিক্ষিত হয়ে যায়, মেয়ে খুব সুন্দরী হয়, ছোটবেলায় অনেক মস্কানি করে যে তুই হচ্ছে আমার বিয়ে, হ্যাঁ বিয়ে কুলাকুলি করি আনতেন, বন্ধুর মধ্যে এইসব। কিন্তু পরবর্তীতে কিন্তু যখন দেখা যায় ছেলে মেয়ে দুইজনের একজন টপকে গেছে যে আমরা এর থেকে ভালো মেয়ে পাবো, তখন কিন্তু এই কল দেখিয়ে দেয়। এ ব্যাপারে কোনো দ্বিমত নেই, এটা আপনারা অহরহ প্রমাণ পেয়ে যাবেন। তো প্রথম বিবাহ রেখা কিন্তু তার বিবাহ হওয়াতে পারে না। দেখতে হবে উপযুক্ত বয়সে, মানে তার বিবাহ বয়স যেটা, সেই সময় জন্ম প্ল্যানেট বা গোচর প্ল্যানেটে, জন্ম প্ল্যানেট আমরা পাইনি, এইবার গোচর প্ল্যানেটে তারা প্রশ্ন করতে আসছে, ওরে সে বিয়ে করবে বিদায় তো বিবাহের প্রশ্ন করতে আসছে নাকি, তা নাহলে তো করতে আসেনি। তা তাই যদি করতে আসে, তাহলে দেখতে হবে আমাদের যে সেই গোচর প্ল্যানেটে শুক্র, মঙ্গল এবং বৃহস্পতি, এই 3টি গ্রহ শুভ আছে কিনা, আর বিবাহ কারক মানে সপ্তম পতি যে বিবাহ কারক, আর চতুর্থ পতি কেন দেখবেন বা চতুর্থ ভাব কেন দেখবেন? চতুর্থ ভাব হচ্ছে বন্ধু মিত্র। তো একটা নারী পুরুষের বন্ধু হবে তো 4 নাম্বার ঘর, মানে প্রিয় বন্ধু তো হবে তার স্বামী বা তার স্ত্রী। তো এই 4 নাম্বার ঘর, 7 নাম্বার ঘর, এই দুটি ঘর দেখবেন। আর হচ্ছে সেই গোচর প্ল্যানেট বা জন্ম প্ল্যানেটে শুক্র, বৃহস্পতি এবং মঙ্গলের অবস্থান দেখবেন। আর দশা অন্তর্দশায়, সেই গোচরের অন্তর্দশায়ও যদি বোঝেন যে সপ্তম পতির দশা বা অন্তর্দশা চলছে, বলতে পারেন বিবাহ তোমার খুব শীঘ্রই হবে। আর যদি তা না থাকে, তাহলে বলতে পারেন যে তোমার বিবাহে বাধা আছে। কতদিন বাধা আছে? ওই যে গোচরে সে তো আসছে, জন্ম প্ল্যানেট নিয়ে আসেনি, তাহলে গোচর প্ল্যানেটে তার সপ্তম পতি এবং চতুর্থ পতির দশা অন্তর্দশা, দশা এবং অন্তর্দশা যেদিন যুক্ত হবে সেটা 1 বছর পরে, 2 বছর পরে, 5 বছর পরে হতে পারে, বলতে পারেন যে 5 বছর পরে বিবাহ। কিন্তু সেই 5 বছরের পরে গিয়ে এই বিবাহ রেখা সেই বয়সে 5 বছরের সময় দেখতে হবে সেই বিবাহ রেখাটি সেই জায়গায় স্পষ্ট কিনা। যদি স্পষ্ট থাকে তাহলে ওই বয়সে তার বিবাহ হবে বা ওই সালে তার বিবাহ হবে, এটি কিন্তু বলা যায়। আর জন্ম প্ল্যানেট থাকলে কিন্তু একেবারে মাস উল্লেখ করে দিয়ে বলা যাবে, এমনকি বার উল্লেখ করে দেওয়া যাবে, তারিখ উল্লেখ করে দেওয়া যাবে, এই দিনে তো। যদি আমরা মৃত্যু এই দিনে বিচার করতে পারি যে অমুক দিনে অমুক নক্ষত্রে অমুক দণ্ডে মৃত্যু হবে, অমুক ভাবে মৃত্যু হবে, এটা যদি আমরা লিখতে পারি তাহলে বা বলতে পারি, তাহলে আমরা কেন বিবাহ কত তারিখে হবে, কবে হবে, এটা কেন বলতে পারি? এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। অর্থাৎ পারবো, এর প্রত্যেকটারই সূত্র আছে, হয়তো আমরা বিচার করতে পারি না বিদায় আমরা যাবো লিখাটে না, এই আমরা বলে দিই যে যা অত খাটাখাটনি কিটা করে, আর এখন মানুষ হয়ে গেছে শর্টকাট পথে মারো,
যে আরে যা তোমার 85 বছর আয়ুষ গেল, 85 হলো না 84 হলো, সে সময় কি আমি বাঁচবো, আমি বেঁচে থাকবো, বা আমার কাছে কি উনি জানতে চাবে? যেমন এক লোক লিখেছে যে জ্যোতিষের কাছে গেছে, সে লিখেছে যে তোমার কাশিতে মৃত্যু হবে। তো লোক ভাবিছে এরকম কাশতে কাশতে মৃত্যু হবে হয়তো। আবার পরবর্তীতে বলছে না, কাশতে কাশতে মৃত্যু হবে না, কাশি, গয়া কাশী বৃন্দাবন, ওই যে তীর্থক্ষেত্র, ওই কাশিতে মৃত্যু হবে। এটা কয় চন্দ্রবিন্দু লেখিনি কিন্তু আমি, কয়াকার তালিবর্ষায় রশ্মি লিখেছি। এটা হচ্ছে কাশী ধাম। ও তাহলে তো ভীষণ ব্যাপার, আমার কাশিতে মৃত্যু হবে, মানে কাশী ধামে মৃত্যু হবে, মানে আমি স্বর্গবাসী হব নিশ্চিত। তাহলে কাশী ধামে মৃত্যু হবে কেন? কিন্তু তার মৃত্যু হয়েছে ফাঁসিতে। এইবার জ্যোতিষ বাবুর কাছে আসছে, তার ছেলে যে ফাঁসির অর্ডার হয়ে গেছে আমার বাবা, আপনার তো আপনার বিচার লেখা রয়েছে যে এখানে কাশিতে মৃত্যু হবে, তা এখন তো তার ফাঁসির অর্ডার হয়ে গেছে, কালকে ফাঁসি হবে। তা বলছে তোমার বাপ আর বেটার যে অপকর্মের কারণে কর্মতা ফাঁক হয়ে ফ হয়ে গেছে, মানে এই ক লিখেছে, এই কর মাথাটা ফাঁক হয়ে গেছে, এই উপরের অংশটা ফাঁকা হয়ে ফ হয়ে গেছে, এই ফাঁসি। বুঝতে পেরেছেন? অর্থাৎ কর্মগুণে কিন্তু তার কাশি আর ফাঁসি দুটো কিন্তু কর্মগুণে হচ্ছে। এইবার আপনার কাশিতে মৃত্যু পাওয়া গেল, তাহলে সে জ্যোতিষ ভুল করলো নাকি সে কর্মগুণে পাপ করলো, কোনটা করলো? এটা আমাদের বের করতে হবে না, যে জ্যোতিষ বাবু ভুল করেছে না কর্মে ভুল করলাম আমি। এইবার জ্যোতিষ বাবু লিখে দিয়েছে আমি যদি যে রিভলভার নিয়ে একজনের সম্মুখ সমরে ট্রিগার টেনে একেবারে জনসম্মুখে হত্যা করি, তাহলে সে লোকের ফাঁসি হবে না? হবে নাকি? হবে। জনসম্মুখে আপনি একজন লোককে মেরে ফেলেছেন, তো এটা এর বিচার তো আর আপনার মানে ফাঁসি ব্যতি রেখে তো আর এর চেয়ে নরমাল বিচার তো আর কোনো কিছু হতে পারে না। আর হয় নাকি আমাদের প্রেসিডেন্ট স্যার জানেন, উনি আইনজীবী মানুষ আছেন, উনি হয়তো অনেক পথে বের করতে পারেন। আইনজীবীরা তো অনেক সময় বলেন যে আপনি মক্কেল, আপনাকে বলবে ওরে ওই কেসে তো আমরা জিতেই যাব। আবার মানে তার বিবাদী পক্ষ যদি আসেন তাহলে বলবে কি যে ওরে তুমি তো মুক্ত হবাই। এইবার বলতেছে যে তুমি ওকে ফাঁসি দিয়েই দেবো, আর বিবাদী পক্ষ যদি রাত্রেবেলায় আবার কাগজ দেখাতে আসে তখন বলবে কি যে ওরে তোমাকে জিতাই দেবো। এইবার ধরুন হুজুরের কাছে আমরা যারা হুজুর বা ধরুন আপনারা ওই যে তান্ত্রিক বা মানে বৌদ্ধ যাকে বলে, শান্তনু সরকার ভালো বুঝতে পারবে, যারা সাধু সন্ন্যাস আর কি, সাধু সন্ন্যাসদের কাছে ধরেন বাদী পক্ষও যাবে বিবাদী পক্ষও যাবে, দুইজনই যে দোয়া আনতে যে আমার মাথায় একটু ফু দিয়ে দাও যে আমি যেন এই মামলায় জিততে পারি। তো এবার বাদীরেও ফু দিল বিবাদীরেও ফু দিল, তাহলে বাদী জিতবে না বিবাদী জিতবে, নাকি ওই মামলা ডিসমিস হয়ে যাবে? বলেন, ওই পীর পয়গম্বরের ফুতে বাদী বিবাদী দুজনে মুক্ত হবে, মামলা ডিসমিস হয়ে যাবে, নাকি ধরেন ওই যে সাধু সন্ন্যাস সাধু বাবার সেই কৃপায় বা মহান সৃষ্টিকর্তার সমকক্ষ দাবি করে যিনি বসে আছেন তানার ফুতে কি ওই মামলা ডিসমিস হয়ে যাবে? কি হবে? এইটা খালি ইতিহাস খুঁজলে হবে না বা গল্প শুনলে কিন্তু হবে না, যেতেই পারে তারা, কিন্তু জ্যোতিষ শাস্ত্র বলবে যে বাদী বিবাদী কে জিতবে কি জিতবে না এটা কিন্তু আমাদের জ্যোতিষ বিচার করে বের করতে হবে। ওই এক ফুর পরে নির্ভর করে বসে থাকলে কিন্তু হবে। ফুটা ওই যে বললাম না সাপের বিষ তো আমরা নামাচ্ছি, নামতেছে না নামতেছে আমরা জানি, আমরা তো আটকাচ্ছি, আটকালে আটতেছে না না আটতেছে আমরা কি জানি? যেমন বলে যে ওই আরে এমন সুন্দর একটা মন্ত্র মনে পড়তেছে না, মানে ও মনে পড়েছে, যেমন জিএল গাছের কষা, জিএল এর কষা চেনেন আপনারা যারা ওই বেড়া দেয়, মানে বেড়া মানে এক লোক এক অ্যাডভোকেট তার জজ সাহেবকে বোঝাচ্ছে যে বেড়া দেয় কিভাবে, যে এইরকম আমার জমি ঘিরে নিছে, ঘিরে বেড়া দিয়ে নিয়েছে, তো বেড়া দিল কিভাবে, বেড়া মানে কি, মানে পাঁচিল, পাঁচিল ছাড়া জজ সাহেব বোঝে না। তা বলছে বেড়া হচ্ছে বাম্বু ইজ কাটিং কাটিং, দিস ইজ এ 4 পিসিং, মানে বাম্বু বাঁশ কেটে 4 পিস করা হচ্ছে, বাদিং উইথ নারকেলের সোডা,
মানে জিএল এর কথা পুতিং পুতিং, বাম্বু কাটিং কাটিং, দিস ইজ এ ফোর পিসিং, জিএল এর কথা পুতিং পুতিং, বাদিং উইথ নারকেলের ছোটা। তাহলে কি হলো, বেড়া হয়ে গেল। মানে পরিপূর্ণ উকিলও ইংলিশ জানতেছে না, আর জজকে বোঝানোর দরকার সে বোঝাচ্ছে। তো এই যে শুধু বুঝায় দিলে তো আর হলো না। তো এই যে সেটি কিন্তু মনে পড়েছে যে ওই জিএল এর সালে গিট দিয়ে গলায় মালা পরিয়ে দিত। যে আজকে যেহেতু কথাটা উঠে গেছে মন্ত্রের ব্যাপারে, তো একটু মন্ত্রতন্ত্র আপনারা শিখবেন কি শিখবেন না এখান থেকে বুঝে নিন যে মন্ত্রতন্ত্রের কত ক্ষমতা থাকতে পারে। অনেকেই কিন্তু তান্ত্রিকের পরে সেজে যাবেন, এমনকি সাজা কর্তব্য, যেহেতু পেট বাঁচাতে গেলে তান্ত্রিক সাজতে হবে, না সাজলে হবে কি করে। এখানে লাল ভালো করে টিকি টেনে দিয়ে ধুতি পরে গলায় একটা গলবস্ত্র পরে বসলেই দেখবেন যে বশীকরণের রুগীর আর অভাব নেই। তো এই যে অভাব পূরণের জন্য আপনাদের একটু ভেষ ধরতেই হবে। তো ভেষ ধরে মানুষের উপকার করতে পারবেন না অপকার করবেন, কি করবেন? তো এই জিএলএস সালে দিয়ে মন্ত্র পড়তো, তাগা 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 ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর তিন দেবতা লাগা, থাক তাগা থাক থাক থাক, আমি আসি ঈশ্বর মহাদেবের সেবা করে, তয় তাগা তোরে দেব ছেড়ে, আমার এই তাগা যদি নড়ে চাঁদ সূর্য খসে পড়ে। ওরে চাঁদ সূর্য খসে পড়লো, তুই কবে ঈশ্বর মহাদেবের সেবা করে আসবি? ঈশ্বর মহাদেব কি এখানে তোর বাড়ির কাছে আছে নাকি? তাহলে কবে সেবা করে আসবি? আর তোর এই তাগায় যদি বিষ, মানে তাগার উপরে যদি বিষ ওঠে, চাঁদ সূর্য খসে পড়বে। সূর্যকে যদি বলা হয় যে সূর্যের দিকে লাইট মেরে যে তোর আলো কম আছে, এই নিয়ে আমি আর একটু আলো বাড়ায় দিলাম, তাহলে কি হবে বলেন? হবে কিছু? তো বিবাহের বিচারটি কিন্তু ঠিক তাই হবে। কোন ক্রমে বিবাহ বিচার বা মাঙ্গলিক দোষ বলুন আর বিবাহ বিচার বলুন, জটক বিচার বলুন, কোন রকমের জব থব জড়ি থড়ি দেওয়া চলবে না। যে ওই বিষ আটলো কি আটলো না, কি হলো না না হলো, ওজার 500 টাকা পকেটে ঢুকে গেল আর অমনি কাজ হয়ে গেল। ঠিক আছে, রুগী মূল্য কি মূল্য বাঁচলো সেটা তো পরের কথা। দুটো মানুষ কিন্তু বেশি সরি বলতে পারে দুনিয়ার বুকে, যদিও প্রেসিডেন্ট স্যার একটু অখুশি হবেন এই কথা বললে। দেখবেন ডাক্তাররা অপারেশন থিয়েটারে যখন রুগী মারা যায়, আই এম সরি। আবার এই অ্যাডভোকেট বাবুরাও কিন্তু মামলায় যখন হেরে যান তখন আসামিদের বলেন আই এম সরি, আমি খুবই চেষ্টা করেছি কিন্তু আই এম সরি, আমি পারলাম না, আমি দুঃখিত। এই কিন্তু শেষ, এছাড়া আর বিকল্প কিছু কিন্তু বলবেন, এবং ওই সময় মন ভার করে চলে আসবে। এইবার বিবাদী পক্ষকে নিয়ে আর যখন ওই আপনারা চলে আসবেন, মানে আসামি পক্ষ বাদী পক্ষ চলে আসবে, তখন দুই উকিল বসে দেখবেন একবারে চা খাবে। আবার এমনও হয় যে দুই উকিল আগে পরামর্শ করে যে আমি আজকে এই জায়গায় একটু ছাড় দেবো, তুই এই পয়েন্টটা বলবি, বলে তারপরে মামলাটা আজকে নিষ্পত্তি করায় দেবে। অথচ দুইজন কিন্তু দুই পক্ষকে জিতে দেবে বিদায়, মানে টাকার জোয়ার জোরছে হচ্ছে। তো স্বামী গেছে বা স্ত্রী গেছে, মানে স্বামী স্ত্রী হয়ে পারেনি, পাত্র গেছে বা পাত্রী গেছে, পাত্র গেছে বা পাত্রীর বাবা গেছে বা মা গেছে আপনার কাছে জটক বিচার করাতে। আপনি দুই পক্ষকে জিতিয়ে দেওয়ার আশ্বাস না দিয়ে বরং অরিজিনাল যে বিচার হবে সেই বিচারটা বলবেন। তাহলে আপনারা জীবনে দেখবেন মহান সৃষ্টিকর্তার করুণাও পাবেন, জীবনে আপনাদের মানে নাম যশ খ্যাতি প্রতিপত্তি এগুলো কোনোটার কম হবে না। যদি নাম যশ খ্যাতি হয়, অর্থ যদি অভাব হয়, তখন আমার কাছ থেকে বুঝে নেবেন। আগে নাম যশ খ্যাতি অর্জন করুন, অর্থ আপনাদের অর্জন করতে হবে না, অর্থ এমনি আসবে আপনাদের হাতে। ক্লিয়ার? এবার কিন্তু আমাদের সময়ও সংক্ষেপ হয়ে আসতেছে, আমি আগেই বলেছি ক্লাস হবে সংক্ষেপ। এইবার যদি বিবাহ রেখার উপরে যদি তিল বিন্দু ক্রস জাল চিহ্ন থাকে, এগুলো সবই অশুভ চিহ্ন। মানে বিবাহ রেখার উপরে যদি কোনো তিল বিন্দু ক্রস জাল চিহ্ন থাকে, এটা লিখে নেন আপনারা বা এমনি শুনে নিলেই তো মনে থাকবে। বিবাহ রেখা বাঁকা বা বিবাহ রেখা তেড়া, বিবাহ রেখার উপরে জব বা বিবাহ রেখার উপরে তিল, বিবাহ রেখার উপরে ক্রস, সবই কিন্তু অশুভ চিহ্ন, সব কয়টা। মানে এ তো আগেই বলেছি যে তিল জব ক্রস জাল সব অশুভ চিহ্ন। তো বিবাহ রেখার উপরে কিন্তু অশুভ চিহ্ন রয়েছে, ধরুন অশুভ চিহ্ন রয়েছে, তাহলে কি হবে? তখন তার দেখতে হবে যে বিবাহিত জীবনে অশুভ হবে না তার মানে বিবাহের পর শারীরিক অসুবিধা হবে, না মানসিক হবে, না আর্থিক হবে, না ধরুন আপনার পারিবারিক হবে। এটা বিচার করতে গেলে কিন্তু সেই জন্ম প্ল্যানে পান বা না পান
গোচর প্ল্যানেটে যে বিয়ের পর তার ভাই বোনের সাথে কলহ হবে কিনা, অনেকে বিয়ে করার পরে কিন্তু ভাই ভাই আগে গলায় গলায় থাকে, বিয়ে করার পরে কিন্তু বউ বউ কানে মন্ত্র দিয়ে আর ওই ভাই ভাইয়ের আর মিল নেই, মারামারি লাঠালাঠি শুরু হয়ে গেছে। তখন দেখবেন যে তার তৃতীয় ভাব কিন্তু চরম অশুভ, তা না হলে এটি করতে পারে না। এইবার যদি চতুর্থ ভাবে যদি অশুভ থাকে, তাহলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সাথে অশুভত্ব ঘটবে বিবাহের পর, আর বিবাহ রেখায় ত্রুটি আছে। যদি পঞ্চম ভাব অশুভ থাকে, তাহলে পিতা পিতৃস্থানীয় বা শ্বশুর এদের সাথে হবে। আবার চতুর্থ ভাব থেকে শাশুড়ির সাথে গন্ডগোল হতে পারে, বা শাশুড়ির সাথে মতের অমিল হতে পারে। আবার চতুর্থ ভাব থেকে কন্যা সন্তান নিয়ে মতানৈক্য হতে পারে, আর পঞ্চম ভাব থেকে পুত্র সন্তান নিয়ে মতানৈক্য তৈরি হতে পারে। আচ্ছা, আমি যে দ্রুত বলছি আপনাদের কি মানে বুঝতে কষ্ট হচ্ছে কিনা? দ্রুত বললে কি বুঝতে কষ্ট হচ্ছে কিনা? যেহেতু আপনার নোট তো আর এত করে পারবেন না। হ্যাঁ না স্যার, কোনো সমস্যা হচ্ছে না আমাদের। এইবার যদি ধরেন পরে ষষ্ঠ, আমরা ইউটিউব দেখে ঠিক করে নিই স্যার। না এটা তো পরে আবার দেখবেন, আবার তো এই ক্লাসটা দেখবেন। হ্যাঁ। যখন দুইবার দেখবেন মাথার মধ্যে এমনি গেঁথে যাবে। আপনারা পড়িয়ে সারা জীবনে পড়ে জ্যোতিষ হতে পারবেন না, বরং এই শুনে শ্রবণ শক্তি মানুষের বেশি ক্যাচ করে। আপনারা শুনবেন, দেখবেন এটাই কাজ করবে বেশি। এইবার যদি ধরেন লগ্নের সপ্তম ভাব যদি এর অশুভ থাকে, তাহলে কি হতে পারে? হ্যাঁ, ওই তখন স্বামী স্ত্রীর মধ্যে হয় শারীরিক, মানসিক, আর্থিক এগুলো হতে পারে। এবার সন্তান হতে গেলে কিন্তু আবার সেই পঞ্চম আর চতুর্থে যেতে হবে, কন্যা চতুর্থ, পঞ্চমে পুত্র। এটা কিন্তু যে প্ল্যানেট আপনি অঙ্কন করেছেন সেখানে শনি এবং রাহুকে হটিয়ে দিয়েছেন, তাহলে স্যার এটা কি মাঙ্গলিক যোগ বা ভৌম যোগ হয়েছে? মাঙ্গলিক আর ভৌম তো একই জিনিস। তো আমরা পরবর্তীতে গ্রহকে সরিয়ে দিলাম, যে আপনারা ভাবতে পারেন যে আমি কেন একটা নিজের মন গড়া ছক এখানে আমি আঁকলাম। আমি মন গড়া ছক আঁকিনি, ওই প্রশ্নোত্তর পর্বে যেগুলো আসে তার সামনে একখান কাগজের হাতের সামনে বেঁধেছে, সেই ছকটাই বসাইছে। তো বসানোর পরে এইবার গ্রহগুলোকে সরাই দিলাম। এত ভাবা চিন্তার তো সময় নেই এখানে। ধরেন এখানে আপনাদের কাছে একটি ছক চাবো, সেটা মাঙ্গলিক বাঁধবে কি বাঁধবে না, আপনারা কি দেবেন, ওই সময়টা নষ্ট না করে আমার আছে কাগজ একটি বসিয়ে দিলাম। এই এখানে কাউকে ভেবে কাউকে উদ্দেশ্য করে কিন্তু বসানো হয়। আর তা যদি বসাতাম তাহলে আমার প্ল্যানেট বসাতাম, আমিও কিন্তু মাঙ্গলিক দোষের লোক, আমারটাকে নিয়ে খেলা লাগাতাম। তো মাঙ্গলিক দোষের ক্লাসে যাও এক সময় হয়তো আসবো আমাদেরটা, বা আপনাদের ভিতরে যদি কারো মাঙ্গলিক দোষ থাকে তার প্ল্যানেট নিয়ে আমরা তখন আলোচনা করব। আপনারা আলোচনা করে নিয়ে আগে, তারপরে দেখা যাবে। এইবার যদি ধরুন সেই বিবাহ রেখায় ত্রুটি, এইবার তার ভাগ্য স্থানে হচ্ছে রাহু মঙ্গলের জ্যোতি নবমে, সেটাও কিন্তু মাঙ্গলিক দোষ। আবার মঙ্গল ধরুন নিচস্থ বা মঙ্গল পাপস্থ, মঙ্গল শত্রু, সেই লগ্নের ক্ষেত্রে শত্রুগত, তার সঙ্গে রাহু যুক্ত হয়ে বসে আছে। আবার এদিকে বিবাহ রেখায় জব, ক্রস, তিল, জাল চিহ্ন আছে। তাহলে আপনারা সেক্ষেত্রে না বলতে পারেন যে তোমাদের জীবনে কিন্তু খবর আছে, অর্থাৎ পূর্ব থেকে সতর্ক হও, এটাই ঈশ্বর আরাধনা ছাড়া আর কোনো সম্ভাবনা নেই। কারণ অষ্টমে মঙ্গল রাহু যুক্ত হয়ে বসে আছে, বা নবমে মঙ্গল রাহু যুক্ত পাপস্থ বা মারক গ্রহ বসে আছে, এক্ষেত্রে বলা যেতে পারে যে মাঙ্গলিক দোষে বিবাহের পর দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর অগ্রপশ্চাৎ মৃত্যু হতে পারে। তো অগ্রপশ্চাৎ কতদিনের মধ্যে হবে তা বিচার করতে গেলে কিন্তু দুইজনের আয়ু বিচার করতে হবে। আমরা কিন্তু অনেক ক্ষেত্রে দেখি যে বিবাহ করে ফিরতেছে, পথে অ্যাক্সিডেন্ট করে স্বামীটা মারা গেছে বা স্ত্রীটা মারা গেছে। স্বামীটা যদি মারা যায়, স্বামীর বাবা মা বলবে ওই মেয়েটা এত বড় কপাল ফোড়া, মানে ওর কপালে সিঁদুর উঠিছে বলে আমার ছেলেটা মারা গেছে। কিন্তু মেয়েটার মা বাবা কখনো বলবে না যে ওই ছেলেটা এত বড় মানে কপাল খারাপ যে আমার মেয়েটাকে বিধবা বানায়, সিঁদুর পরায়, মানে 1 ঘন্টা আগে সিঁদুর পরায় মরে গেল, মানে আমার মেয়েটাকে শেষ করে দিয়ে গেল জীবনে। এ কথা কিন্তু তারা বলতে পারে না, কারণ এটা পুরুষ শাসিত সমাজ। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু তথাপিও দোষ কিন্তু দুজনের ভাগ্যেই ছিল। একজনের ভাগ্যের কারণে বা যার মৃত্যু ছিল তাই মৃত্যু ঘটেছে, আর তার দ্বারা তার ক্ষতিগ্রস্ত হবে, মানে উনি ক্ষতিগ্রস্ত হবে, উনি কলঙ্কিত হবে, বা উনার এই বিবাহ হবে, এটা ভাগ্যের লিখন। এটা কিন্তু খুঁজে বের করতে হবে আমাদের প্ল্যানেট থেকে। বুঝতে পেরেছেন? এইবার যদি বিবাহ রেখা বেগে আয়ু হৃদয় রেখার সঙ্গে মিলিত হয়, তাহলে কিন্তু ধরে নিতে হবে
যে বিবাহের পরে অশান্তি হবে। অশান্তি মানে দাম্পত্য জীবনে অশান্তি হবে, স্ত্রী চিকিৎসার্থে প্রচুর অর্থ ব্যয় হবে, দুইজন দুই জায়গায় থাকতে হতে পারে, দুইজন দুই জায়গায় চাকরি সূত্রে থাকেন, ব্যবসা সূত্রে থাকেন, বা গন্ডগোল বাধায় দুইজন দুই ঘরে থাকেন, এমনটি কিন্তু ঘটবে। আর যদি বিবাহ রেখা বেঁকে কেটে বেরিয়ে যায় আর সেই সঙ্গে যদি মাঙ্গলিক দোষ থাকে, মানে দেখা গেল অষ্টমস্ত মাঙ্গলিক, যেটা আমরা কিছু করার নেই, বা অষ্টমে মঙ্গলের সাথে আবার রাহু দৃষ্ট, রাহু যুক্ত বা পাপ যুক্ত, পাপ দৃষ্ট, এমনটি যদি ঘটে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আসলে কিছু করার নেই। আবার দেখুন, যদি মিথুনে মঙ্গল থাকে তো, বা মেষে মঙ্গল থাকে, মেষে মঙ্গল বাদ দিন, মিথুনে মঙ্গল। মিথুনে মঙ্গল আমরা কিন্তু বলেছি মঙ্গল মেষ, বৃশ্চিক, মকর আর মিথুন, এই চারটি ঘরে মঙ্গল শক্তিশালী হয়। মূলত হওয়ার কথা তিনটি ঘরে, মেষ, বৃশ্চিক এবং মকর, এই তিনটি ঘরে মঙ্গল শক্তিশালী হওয়ার কথা। কিন্তু মিথুনে কেন হয়? মিথুনে মঙ্গলটাকে, মানে মঙ্গল থাকলে সেই লোকটা ট্যালেন্টেড হয় বা মাল্টি ট্যালেন্টেড হয়, শৌর্য, বীর্য, ঐশ্বর্যশালী হয়। তো এইবার ধরুন মিথুনে মঙ্গল বসে আছে, এইবার তার ধরুন মিথুন লগ্ন বা মিথুন লগ্ন, কোন লগ্নের ক্ষেত্রে বুধ রাজ্যকারক গ্রহ, বুধ আর মঙ্গল রাজ্যকারক গ্রহ কোন লগ্নের ক্ষেত্রে বলেন তো? কোন লগ্নের ক্ষেত্রে বুধ আর মঙ্গল রাজ্যকারক গ্রহ খুঁজে বের করতে পারবেন দ্রুত? বুধ আর মঙ্গল, বুধ আর মঙ্গল, বুধ আর মঙ্গল, বুধ মঙ্গল, স্যার বুধ মঙ্গল রাজ্য কোন লগ্নের ক্ষেত্রে নেই, কোন লগ্নের ক্ষেত্রে নেই বুধ আর মঙ্গল। না স্যার বৃষ লগ্নে, বুধ কি স্যার? হ্যাঁ, বৃষ লগ্নে বুধ স্যার, বৃষ লগ্নে, স্যার মিথুন লগ্নেও হয় স্যার, গুরুদেব বলছিলেন। আরে মঙ্গল আর বুধ, মঙ্গল আর বুধ রাজ্য, এইরকম কোন লগ্ন আছে স্যার? উভয় মিলে নেই, না, মঙ্গল নাই, নেই, মঙ্গল আর বুধ মঙ্গল উভয় মিলে রাজ্য নেই। ধরেন এইবার বৃষ লগ্নের ক্ষেত্রে, বৃষ লগ্নের ক্ষেত্রে বুধ না, মিথুন লগ্নের ক্ষেত্রে মঙ্গল রাজ্য আছে তো একমাত্র কর্কট লগ্নের ক্ষেত্রে, আর তো কোথাও নেই। কোন লগ্নের ক্ষেত্রে বুধ আর মঙ্গল শুভ আছে, কোন লগ্নের ক্ষেত্রে বলেন তো? স্যার মীন লগ্নের ক্ষেত্রে আছে মঙ্গল শুভ, সঙ্গে বুধ, বুধ থাকতে হবে। বুধ আর মঙ্গল একসঙ্গে শুভ আছে কোন লগ্নের ক্ষেত্রে? না, মাথার মধ্যে গোল ঢুকে গেছে, হচ্ছে না স্যার। নাই মনে, না বুধ আর মঙ্গল একসঙ্গে নাই, নাই নাই নাই, বুধ আর মঙ্গল একসঙ্গে নাই। তা ধরুন আপনার মিথুন লগ্নের ক্ষেত্রে, হ্যাঁ হ্যাঁ, মিথুন লগ্নের ক্ষেত্রে লগ্নে মঙ্গল বসে আছে, তাহলে এটা মাঙ্গলিক দোষ হয়েছে। যদি এর সঙ্গে রাহু যুক্ত থাকে বা রাহু দৃষ্ট থাকে, তাহলে কি হবে? রাহু কিন্তু এটা তুঙ্গ গ্রহ, আর মিথুন লগ্নে লগ্নে মঙ্গল বসে আছে, তাহলে কি হবে? মঙ্গল শক্তিশালী, তাহলে শক্তিশালী মঙ্গলের সাথে শক্তিশালী রাহু, এটা কি করবে? দুই শক্তিশালী মিলে অবশ্যই খারাপ করবে, ফাটল সৃষ্টি বেশি করবে স্যার। হ্যাঁ, খারাপের পরিমাণ বাড়িয়ে দেবে না? এইবার যদি আপনার লগ্নে না হয়ে চতুর্থ হয়, তাহলে বন্ধু বান্ধব, সহকর্মী, অংশীদার, জীবন সাথী সবাইকে নিয়ে সমস্যা হতে পারে। সপ্তমে হলে শুধু জীবন সাথী, শ্বশুরালয় নিয়ে সমস্যা হতে পারে। অষ্টমে হলে তার নিধনত্ব দোষ বাড়িয়ে দিতে পারে, সেই সঙ্গে দাম্পত্য জীবনও কাটতে পারে। নবমে হলে তার ভাগ্য বিপর্যয় ঘটাতে পারে। আর দ্বাদশে হলে তার জমি জমা চলে যেতে পারে, জমি জমা সংক্রান্ত মামলা মোকদ্দমা চলতে পারে, মানে ভূমি সম্পত্তি, বাড়ি টাড়ি শত্রুরা গ্রাস করতে পারে, এগুলো কিন্তু ঘটিয়ে দিতে পারে। কর্মভাবেও সমস্যা সৃষ্টি করবে স্যার, সমস্যা কোনো না কোনো ভাবে সৃষ্টি করবে। এইবার সেই লোকের যদি বিবাহ রেখা, হৃদয় রেখা কেটে বেরিয়ে যায়, তাহলে নিশ্চয়ই তার বলে দেওয়া যায় যে ওইটা যদি অষ্টমে বা সপ্তমে থাকে, তাহলে হয়তো বলা যেতে পারে যে তোমার স্ত্রী মারা যাবে বা স্বামী মারা যাবে। কিন্তু বিবাহ রেখা কেটে বের হয়নি, ওখানে দেখা যাচ্ছে আপনি প্ল্যানেটে দেখলেন যে রাহু মঙ্গল মিথুনে যুক্ত হয়ে সপ্তমে বসে আছে,
এমনও দেখা যাচ্ছে যে ওই লগ্নের ক্ষেত্রে দেখা যাচ্ছে মঙ্গল রাজ্যকারক গ্রহ অথবা রাহু সেখানে ভাগ্যস্থানে বসে আছে তুঙ্গস্থ এসে শক্তিশালী। তাহলে মঙ্গলের মাঙ্গলিক দোষ যেটা, মাঙ্গলিক যে কুপ্রভাব যেটা, সেটা তো রাহুকে শেষ করে ফেলেছে। তাহলে এখানে যদি বলেন যে তোমার বিপরীত লিঙ্গ মরে যাবে, তাহলে এটা তো ঠিক হবে না নিশ্চয়ই। তো এর সঙ্গে কিন্তু একে অপরের পরিপূরক। শুধু বিবাহ রেখা দেখে কোনো ক্রমেই কখনো বলা যাবে না যে তোমার মানে হাত দেখে যে তোমার স্ত্রী মারা যাবে বা স্বামী মারা যাবে, বা ধরুন তোমার সন্তান মরে যাবে আর সন্তান বেঁচে থাকবে বা পাগল হবে। এটা শুধু হাতের উপর নির্ভর করে বললে এটা কিন্তু গ্রহণযোগ্য বা শতকরা 40% থেকে 50% পর্যন্ত মেলে কিনা সন্দেহ। ভালো পামিস্ট যদি হয় তাহলে 50% মিলতে পারে, নচেত তার 1% উপরে যাবে না যদি আপনি প্ল্যানেটকে না টানেন বা গোচরকে না টানেন, বা ধরুন তার জন্মকালীন নিউমারোলজিকে না টানেন বা তার গোচরের নিউমারোলজিকে না টানেন, তাহলে কিন্তু কোনো ক্রমে আপনারা মিলাতে পারবেন। এইবার বিবাহ রেখা যদি কেটে রবি রেখাকে স্পর্শ করে, তাহলে সেই ব্যক্তি ধনী করে বিবাহ হবে, অনেক ধনী করে বিবাহ হবে, বা সেই শ্বশুরালয় থেকে অনেক সহযোগিতা হবে। আবার যদি রবি রেখা কেটে বেরিয়ে যায়, তাহলে কিন্তু ধনী প্রতিপত্তির ঘরে বিবাহ জীবনকে একেবারে পর্যুদস্ত করে দিতে পারে। এমন হতে পারে যে আমি একটা নিউজে দেখেছিলাম, বলতে গেলে সত্য কথা তো নাম ধরে বলা যায় না, আচ্ছা যাই হোক, ধরুন বাংলাদেশে এমন একজন লোক হয়তো 500 কোটি টাকার মালিক, তার একমাত্র মেয়ে 30 কোটি টাকা খরচ করে বসুন্ধরা কনভেনশন হলে বিবাহ হয়েছে। আমি সেখানে নিজে গিয়ে কিন্তু 15,000 টাকা খরচ করে আসছি একটা ডিনার সেট নিয়ে, তারপরে হচ্ছে উবার ভাড়া করে যাওয়া আসা দিয়ে 15,000 টাকা খরচ করে রাত 11:30টার সময় বিয়েতে মানে একটু যোগদান করে যে বসুন্ধরা কনভেনশন হলে 30 কোটি টাকার বিবাহ একটু দেখে আসি না বাংলাদেশে। তো সেই সূত্রে নিমন্ত্রণও পাইছি, গ্রহণও করেছি, গেছি। আর তখন আমি ঢাকায়ও ছিলাম। তো যাওয়ার পরে সেই বিবাহের আগে কিন্তু তার বাবা যখন আমার কাছে আসছিল, মা আসছিল, মেয়েটি আসছিল, আমি বলছি যে বিবাহটা দিয়েন না, এখন 26 বছর বয়স চলছে, আপনি আরো 2-3 বছর অপেক্ষা করে 29-এ পড়লে তবেই বিবাহ দিবেন, এর আগে বিবাহ দিয়েন না। বারবার অনুরোধ করেছি, কিন্তু যে ব্যক্তি 500 কোটি টাকার মালিক, সে কি আমার মতো এই কালাচোরার কথা শুনবে নাকি? শুনবে? আর সে ধরুন বাংলাদেশের একজন সেই রকম শীর্ষ পর্যায়ের গভর্নমেন্ট কর্মকর্তা, সে বলতেছে যারা জ্যোতিষের কাছে যায় না তাদের ছেলে মেয়ে কি বিয়ে দেয় না? আমার আর কোনো উত্তর আছে? বলেন, কোনো উত্তর থাকে? বললাম বাবু ক্ষমা করবেন, তবে ধরেন 20-21 বছর ধরে জ্যোতিষ করছি, 1 বছর আগের কথা, যে 20 বছর পূর্ণ হয়ে গেছে জ্যোতিষ করার, আমার ভুল হতে পারে, 20 বছর কয়টা দিনই বা, আর আমার মতো ক্ষুদ্র জ্যোতিষের আর কি বা করার আছে? তা বাবু আমি এই যে কথাগুলো বলতেছি একটু রেকর্ডিং করুন আপনি দয়া করে। তা উনি রেকর্ডিং না করে ওনার বউ রেকর্ডিং করেছে, যে আমি করজোড়ে যে বললাম ওনার ওয়াইফ রেকর্ডিং করেছে। তো করার পরে এবং পরবর্তীতে বিয়ের কার্ডও দিয়ে গেছে, এটা প্রতিহিংসায় দিয়ে গেছে যে জ্যোতিষ বলেছে যে এই বিবাহ ভালো হবে না, আমি জানি যে এটা এমনি দেয়নি। আর আমিও সেই বিবাহে গিয়ে অনেক ভিডিও টিডিও করে ছবি টবি তুলে নিয়ে আসছি, এত দামি বিবাহ আমিও কিন্তু রাখতে হবে স্যার, এই জন্য ভিডিও করা দরকার, চাইলে এখন চালায় দিতে পারি এখনই। তো যখন এই আসলাম, তার 5 মাসের মাথায় তাদের দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটে গেছে। এখন কিন্তু সেই মেয়ে মানে বাবার গৃহে আছে এবং হিন্দু, আমাদের হিন্দু। তো এইবার দেখুন হিন্দু সমাজে ইসলাম ধর্মের মধ্যে অনেক সময় হ্যাঁ বেশি বিবাহ বিচ্ছেদ হয়, আর এখন কিন্তু হিন্দুদের মধ্যেই আরো বেশি হচ্ছে, ধুমাধম হচ্ছে। শান্তনু বাবু বলতে পারবেন যে ওয়েস্ট বেঙ্গলে কি পরিমাণে বিবাহ বিচ্ছেদ হচ্ছে, আর যত হচ্ছে হাই সোসাইটিতে বেশি হচ্ছে। আর আমাদের বাংলাদেশের ঢাকা শহর একেবারে গ্রাস করে ফেলেছে, এ আজকে বিয়ে তো কালকে নেই, এমন ঘটনা অহরহ, এ কল আসতেছে। তো এই জন্য বিবাহ বিচার বিশ্লেষণ করে তবেই না কিন্তু বলতে হবে যে বিবাহ রেখার তার দোষ ত্রুটি কতটা। সেই শুধু বিবাহ রেখার উপর ভর করলে কিন্তু চলবে না। আবার বিবাহ রেখা যদি ঊর্ধ্বগামী হয়, বেঁকে উপরের দিকে যায়, তাহলে কি হবে? নিম্নগামী হলে তার বিপরীত লিঙ্গ মারা যেতে পারে, আর ঊর্ধ্বগামী হলে কি হবে?
ঊর্ধ্বগামী হলে তাহলে ডাবল বিপরীত লিঙ্গ তার চলে আসবে, বা মারা গেলেও ওই শিব ঠাকুরের মতো আরেকজন চলে আসবে, আসবে না? স্যার বিবাহ রেখাটা যদি দেখে গিয়ে কেতুর ক্ষেত্রে চলে আসে স্যার, সেক্ষেত্রে কি হবে? বিবাহ রেখা যদি কেতুর ক্ষেত্রে চলে আসে স্যার, বিবাহ রেখাকে কর্তন করে এবং হৃদয় রেখা ভেদ করে আসলো, ভেদ করে আসলে তো তার হ্যাঁ, স্যার। স্বামী স্ত্রীর অগ্রপশ্চাৎ মৃত্যু শেষ পর্যায়ে, আর তারপরে হচ্ছে কেতুর ক্ষেত্রে আছে মানে দুইজনের একেবারে কড়া লাগালাগি চলবে, আর সেই সঙ্গে দুজনের একে অপরের চর্ম অ্যালার্জি, যৌন রোগ বা নারী জাতির ফিমেল ডিজিজের প্রবণতা এগুলো বাড়িয়ে দেবে। কেতুর গুপ্ত রোগ, গুপ্ত শত্রু, গুপ্ত ঘাতক এগুলো চলবে। দেখা গেল ঘুমির ঘরে শালা স্বামী স্ত্রীর দিল বসি, আবার স্ত্রী দেখা গেল আর এক পাশে দিল কামড়, এগুলো হতে পারে যদি তার প্ল্যানেটে থাকে। আমি বলছি হাতের রেখা অভ্রান্ত কিন্তু 50% উপরে সত্য নয় এই বিবাহের ক্ষেত্রে। তো সঙ্গে কিন্তু প্ল্যানেটকে যুক্ত করে তবেই না কিন্তু ফলাদেশ বলতে হবে। বুঝতে পেরেছেন? আমি কিন্তু প্রেসিডেন্ট স্যারকে সময় দিয়েছিলাম 10:30 পর্যন্ত আমি ক্লাস নিব, কারণ আমি খুব মানসিক চাপের মধ্যে আছি, যার জন্য পূজার সময় আপনাদের সঙ্গে কারো সঙ্গে কথা হয়নি। তো এ বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আজকের ক্লাস বিষয়ে আপনাদের 3 মিনিট সময় দেওয়া হলো, আপনারা প্রশ্ন করুন কারো কিছু জানার থাকলে। স্যার মিথুন লগ্নে যদি দ্বাদশে মঙ্গল থাকে সেক্ষেত্রে কি মাঙ্গলিক দোষ হবে স্যার? মিথুন লগ্নের ক্ষেত্রে সহজভাবে হিসাব করবেন। মিথুন লগ্নের দ্বাদশে ক্ষেত্রে মঙ্গল স্যার, মিথুন লগ্নের ক্ষেত্রে পঞ্চম দ্বাদশপতি না, ও মঙ্গল মাঙ্গলিক দোষ হবে? দ্বাদশে মঙ্গল থাকে না শুক্র থাকে? হ্যাঁ স্যার, দ্বাদশে মঙ্গল, স্যার দ্বাদশে মঙ্গল আছে স্যার। হ্যাঁ, তাহলে হচ্ছে ষষ্ঠপতি এবং একাদশপতি। তো মিথুন লগ্নের ক্ষেত্রে মঙ্গল কি আগে বলেন? মিথুন লগ্নের ক্ষেত্রে মঙ্গল কি? স্যার মঙ্গল তো শুভ গ্রহ না, অশুভ গ্রহ না পাপ গ্রহ না মধ্যম হ্যাঁ। গ্রহ কি? স্যার বুধের শত্রু মঙ্গল, সেই হিসাবে আবার আছে ষষ্ঠপতিত্ব দোষ আছে তার স্যার। আরে মিথুন লগ্নের ক্ষেত্রে মঙ্গল পাপ স্যার না? অশুভ গ্রহ, মিথুন লগ্নের জি, ক্ষেত্রে স্যার। মঙ্গল পাপ না? হ্যাঁ মুখ পাপ পাপ গ্রহ। না? জি স্যার, তো হ্যাঁ, দ্বাদশের জি, ক্ষেত্রে সে মাঙ্গলিক দোষ হবে না? ব্যস্ত হয়েছে স্যার, অবশ্যই স্যার আবার নবাংশ ক্ষেত্রেও দেখলাম সপ্তমে আছে মঙ্গল, সেই ক্ষেত্রে কি ওকে মাঙ্গলিক দোষ বলা যায়? অবশ্যই বলা যাবে। নবংশে তখন সপ্তমে আছে আর এদিকে নবাংশ দ্বাদশে সপ্তমে আছে, মঙ্গল। মানে বিয়ের পরে আপনি কোটিপতি ছিলেন, আপনি নিশ্চিত লাখপতি হবে। স্যার আর অষ্টমপতি রাহু স্যার, তাহলে স্ত্রীর মুখের ভাষা কি একটু খারাপ হবে? অষ্টমপতি কখনো রাহুর হয়? রাহুর কোনো পতি আছে নাকি? না না অষ্টমে রাহু। বলছি অষ্টমে তার রাহু আছে। অষ্টমে রাহু, সেই অষ্টম জাতকের পতি তো অষ্টমে নেই। রাহু আছে। হ্যাঁ সেই কথা বলেন, অষ্টমে রাহু আছে। না না ওই অষ্টমে রাহু আছে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে কিন্তু আবার পার্সোনাল প্ল্যানেটে চলে গেল। স্যার আপনি আপনার পার্সোনাল আমি নিয়ে আসবেন স্যার আপনার না, আপনার এটার কাছে। উত্তর কিন্তু দেওয়া হবে না। তবুও একটু বলে দিই যে পার্সোনাল কোনো কিছু স্যার প্রশ্ন আপনার কাছে করতে ওরা যাবে গেলে আমি বলছি। আপনি বরং অপরের কোনো প্রশ্ন করবেন, নিজের প্রশ্ন আমার ক্লাসে করা যাবে না। অপরের প্রশ্ন আপনারা আরেকজনের প্রশ্ন করুন, আমি যেন বুঝতে না পারি যে আপনার প্রশ্ন করছেন, এমন ভাবে প্রশ্নটি করবেন। স্যার আপনি খুলনা আসবেন কবে স্যার? সেটা দেখেন তাহলে মিথুন লগ্নের অষ্টম মানে কই? অষ্টম মানে মকরে রাহু বসে আছে। হ্যাঁ হ্যাঁ মকরে রাহু শক্তিশালী অবস্থানে বসে আছে। এইবার মকরের অধিপতি শনি যদি তার সঙ্গে থাকে তাহলে এই যে ও মঙ্গল, না না এর সাথে তো কোনো ব্যাপার নেই, মঙ্গলের পরে দৃষ্টি পড়েছে তার, মানে রাহুর পঞ্চম দৃষ্টি পড়েছে, মঙ্গলের উপরে রাহুর পঞ্চম দৃষ্টি পড়েছে, তার মানে পঞ্চম দৃষ্টি অবশ্যই মঙ্গলকে আরো খারাপ করে তুলেছে। স্যার আবার অষ্টমপতি শনি সপ্তমে আছে স্যার, তার এই ই চক্রে কুণ্ডলিতে জন্মকুণ্ডলিতে অষ্টমপতি শনি সপ্তমে। অষ্টমপতি এবং নবমপতি তো সে সপ্তমে আছে, অষ্টম এবং সে তো নবমপতিও আছে। হ্যাঁ। পরে তার ভাগ্যপতিটাতেও বাদ দিয়ে হ্যাঁ, দিতে স্যার। পারবেন না। আমার ভাগ্যে যেটা আছে স্যার অষ্টম 32 আর বছর নবম বয়স পতি এখনো যদি কিছু একই হয়নি স্যার, ব্যক্তি তাই মানে হয়, কি বিয়ে দেরি হবে? আপনি আগে অষ্টম হলে আগে নিধন, তারপরে আয়। যেমন আগে বাজেট, আগে ব্যয়, কোথায় কোথায় ব্যয় হবে দেশে, তারপরে হচ্ছে কোন কোন খাত থেকে আয় হবে। এই মানে স্যার আগে বাজেট পাস করি তারপর অর্জন করি। হ্যাঁ, আগে বছরের হিসাব করবো যে বছরে কত খরচ হবে, তারপরে হচ্ছে কোন কোন পথে উপার্জন হবে। এই এটা হচ্ছে বিষয়। বুঝতে পেরেছেন? স্যার আমি কথা হ্যাঁ
স্যার আমি এই একটু সাক্ষাৎ করতে আসলাম স্যার, কত তারিখে আসতে পারি খুলনায়? হ্যাঁ, বুঝতে পারেন। বলছি খুলনা চেম্বারে আসতে চাচ্ছিলাম স্যার আমি। এটা পার্সোনাল ফোন দিবেন, এমনি কিন্তু নয়। ক্লাসের ভিতরে এসব কথা বলা যাবে না, কোনো ক্রমেই নয়। যদিও আগামী সপ্তাহ পর্যন্ত আমার চেম্বার বন্ধ আছে, বৃহস্পতিবার পর্যন্ত। আমার চেম্বার কেন, রাস্তায় কেন, আমি কোথাও বের হই না। আমি পলাতক আছি এখন, যে কোনো ভাবেই। মানে খুলনায় কবে আসবেন লক্ষণপুর অন্তর সেটুকু আছে, বলেন স্যার। অর্থাৎ চেম্বার বন্ধ। আর কোনো পার্সোনাল কথা ক্লাসের মধ্যে হবে না, কারণ ক্লাস কিন্তু রেকর্ডিং, ক্লাস কিন্তু একেবারে নিখাত। যদি মন চায় আপনার আসতে, আপনি আসবেন, সেটা আলাদা ব্যাপার, এর মধ্যে নয়। এবং কারো জন্য নয়, সবাই আজকে শুনে রাখুন। আর কিছু, কারো কিছু জানার আছে? স্যার, যেখানে শনি আছে আপনি যে ছকটা করেছেন, সেখানে মঙ্গলকে যদি নিয়ে যাওয়া হয়, হ্যাঁ, অর্থাৎ লগ্নক্ষেত্রে নবমে যদি নিয়ে যাওয়া হয়, হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, যদি আপনার শনি যেখানে আছে এখানে মঙ্গলকে নিয়ে গেলেন, হ্যাঁ স্যার, তার এবং ওইখান থেকে হাতের যে সাউন্ড রেখাটা আসতেছে স্যার, সাউন্ড আসতেছে, ডিস্টার্ব হচ্ছে। এই যে মঙ্গলকে নিয়ে গেলেন, তাহলে কি শনির হলো? জায়গায় মঙ্গল থাকবে স্যার। হ্যাঁ, শনির মঙ্গল নিজ গৃহে হলো আয় এবং ব্যয় প্রতির সাথে ভাগ্য স্থানে মঙ্গল। তাহলে শনি- মাঙ্গলিক দোষ শনি- কিন্তু তার আছে, মাঙ্গলিক দোষ কিন্তু না, তার আছে, কিন্তু মাঙ্গলিক দোষে তার ভাগ্যকে বিপর্যয় ঘটাবে। দেখুন, আয় এবং ব্যয়, অর্থাৎ বিবাহের পর যা আয় করবে তাই ব্যয় করবে, অর্থাৎ ভাগ্যের বিপর্যয় ঘটাবে। এখানে শরীর স্বাস্থ্যের ঘটাবে না, দাম্পত্য জীবনে অশান্তি ঘটাবে না, বা মারামারি লাঠালাঠি করাবে না, সন্তান নিয়ে মনোকষ্ট মনোবেদনা ঘটাবে না, কিন্তু তার আয় ব্যয় সমান হয়ে যাবে, সারা জীবন দুজনে মিলে খাটিয়ে যাবে, মাথায় যেয়ে থাকবে শুনুন। এইবার বিয়ের পরে দারিদ্র যোগ স্যার। শনি আর মঙ্গল দৃষ্টি দিয়েছে, দেখুন শনি তার তৃতীয় ভাবে আয় ভাবে দৃষ্টি দিয়েছে নিজ গৃহে, অর্থাৎ আয়টা সে ভালো করবে নিঃসন্দেহে। শনি তার সপ্তম ভাবে তৃতীয় ভাবে দৃষ্টি দিয়েছে শনি মঙ্গল, ভাই বোনদের সাথে মতানৈক্য হয়ে আলাদা বাসা ভাড়া করে থাকবে, বাড়ি ত্যাগ করবে, ভাই বোনদের দেখবে না। আর মঙ্গলের কিন্তু চতুর্থ ভাবে আবার দৃষ্টি, অষ্টম দৃষ্টি পড়েছে, অর্থাৎ অষ্টম দৃষ্টি পড়ার কারণে মিথুনে তার দেখা যাচ্ছে সেই বন্ধু বান্ধব আত্মীয় পরিজনরাও কেউ সহযোগিতা করবে না। একেতে ভাই বোনদের সাথে মিল নেই, বন্ধু বান্ধবরা সহযোগিতা করবে না, বাড়ি ত্যাগ করে একা চলে আইছে, একা হয়ে যাবে। আর একটা ব্যাপার হবে, এই শনির যে দশম দৃষ্টি, সেই দশম দৃষ্টি দ্বাদশ একাদশ দশম, অর্থাৎ সিংহে তার দশম দৃষ্টি পড়েছে। এই এমনকি এই মঙ্গলের অষ্টম দৃষ্টি, ও অষ্টম দৃষ্টি তো হয়ে গেল, সপ্তম অষ্টম, আচ্ছা দশম দৃষ্টি যে রবির উপরে পড়েছে, এটা তার প্ল্যানেটের কোন ঘর? এটা ষষ্ঠ ঘর, অর্থাৎ মাথায় ব্যথা, মাথা ব্যথা, মাথা যন্ত্রণা, মাথা ঘোরা, গলা থেকে মাথা পর্যন্ত দুর্বল, ইএনটির প্রবলেম, এগুলো কিন্তু কম বেশি ঘটাতে পারে যদি রবি পাপস্থ থাকে। আর রবি শুভ থাকলেও এগুলো ঘটাবে, কারণ রবির ঘরে তো দৃষ্টি দিয়েছে, সেটা ষষ্ঠ ঘর। এ তো সহজ বিচার। বিচারে যখন যাবেন, ভাঙে চুরে এমন একটা পর্যায়ে আমার করার ইচ্ছা আছে যে হ্যাঁ আপনারা নিশ্চিত সেটা বুঝবেনই, যেই হন না কেন বুঝবেন। তো সেই পর্যন্ত অপেক্ষা করুন, আপনারা ভালো থাকুন, আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকবো, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো ক্লাস কিন্তু এখানে নমস্কার স্যার। আমার ক্লাস, এরপরে আমাদের মাননীয় প্রেসিডেন্ট স্যার ক্লাস নেবেন, তার পরবর্তীতে ঘোষ স্যার ক্লাস নেবেন। আপনারা ক্লাস করুন, সন্ধ্যায় আবার হয়তো দেখা হতে পারে, যে তাও এইরকম স্বল্প সময়ের জন্য। বাকি সময় আমাদের প্রিন্সিপাল স্যার ক্লাস নেবেন, প্রিন্সিপাল স্যারকে ক্লাস দিয়ে আমি আবার চলে যাবো, আমি ওই সময় সঙ্গে থাকতে পারবো না। তো ভালো থাকুন, শুভ অপরাহ্ন। আসসালামু আলাইকুম।